রিমুভ। এটা দিয়ে ক্লোজ করে। আচ্ছা, বাক্যটি বলতেছিলাম যে ফেন থ্রু দা ওয়ার্ড। তো প্রিয় শিক্ষার্থী, এখানে দেখেন বাক্যে আসার কারণে এই ফ্রেমটা কিন্তু আর নাউন নয়, বরং ভার্ব হিসেবে কাজ করছে। এখানে শেখার বিষয় হচ্ছে এইটা, একটা ওয়ার্ড হিসেবে কোন পার্টস অফ স্পিচ হচ্ছে, আবার সেই ওয়ার্ড যদি কোনো বাক্যে আসে তাহলে তার কি কাজ হচ্ছে, এই তার কাজটার নামেই হচ্ছে গ্রামার। আর ওয়ার্ড হিসেবে যেমন মানুষের নামগুলো আমরা জানি নাউন হবে, পদ্মা মেঘনা যমুনা যদি বলি তার মানে এটা নাউন হবে, বাট এই নাউন ওয়ার্ডটাই যখন কোনো বাক্যে আসলো তখন গ্রামারটা কি হবে, এইটার নামই হচ্ছে গ্রামার, এটার নাম হচ্ছে ফাংশন। তার মানে কি, ফাংশনে আমাদেরকেও জানতে হবে, আবার ক্লাসিফিকেশনও আমাকে জানতে হবে যে ওয়ার্ড হিসেবে কোন শব্দটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে আছে। তবে এই ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি, বা আমরা ম্যাক্সিমামরা এই বিষয়টা কিন্তু অবগত আছি, বাট একটা ওয়ার্ড যখন বাক্যে আসলো এই ফাংশনটা অনেকেরই জানা নেই। তো যাই হোক, আমরা শুরু করি। আমাদের আজকের টপিক হচ্ছে যে পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচের কমন বিষয়টাই আমি বললাম যে আসলে ওয়ার্ড দেখলে শুধু ওয়ার্ড হিসেবে সেটা পার্টস অফ স্পিচ হবে, যে ওয়ার্ড আমরা জানবো সেই প্রকার পার্টস অফ স্পিচে বসবে, কিন্তু বাক্যে যখন আসবে তখন সেই পার্টস অফ স্পিচের কাজ কি, যার কাজ করবে ঠিক সেই পার্টস অফ স্পিচ হবে। চলুন আমরা এখন নাউন দেখব। তো পার্টস অফ স্পিচের প্রথম প্রকার হচ্ছে নাউন। তো নাউন আসলে কাকে বলে, আমরা যদি বলি যে কোনো কিছুর নামকে নাউন বলে, হ্যাঁ এইটা যেমন ঠিক আছে, কিন্তু এটা ওয়ার্ড হিসেবে ঠিক থাকবে, বাট যখন বাক্য চিন্তা করব, সেন্টেন্স থেকে নাউন বের করব, তখন কি কি ভাবে আমরা নাউন বের করতে পারি, এটা কিন্তু নাউনের গ্রামার, এটা হচ্ছে নাউনের গ্রামার। তাহলে নাউনের গ্রামার কি, নাউনের প্রধান কাজ, একটা বাক্য থেকে নাউন বের করার জন্য আপনাকে যা জানতে হবে সেটা হচ্ছে প্রধান কাজ হচ্ছে যে নাউন বাক্যে সাবজেক্ট হতে পারে, নাউন বাক্যে অবজেক্ট হতে পারে। খেয়াল করেন, নাউন বাক্যে সাবজেক্ট হবে, নাউন বাক্যে আবার অবজেক্ট হবে, এটা হচ্ছে নাউনের প্রধান কাজ। তার মানে হচ্ছে আমরা যদি এই স্ট্রাকচারটা লিখি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এইটা শুধু কিন্তু নাউনের এবং প্রোনাউনের ক্ষেত্রে এই স্ট্রাকচার, এই সেন্টেন্স কিন্তু রাইট, বা এই স্ট্রাকচারটা রাইট। কারণ কি, মনে রাখবেন যে এটা হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্বের পূর্বে যে ওয়ার্ডেই বসুক না কেন, তা দেখতে যেমনই হোক, নামবাচক হোক বা না হোক, নাম কোনো কিছুর নাম বোঝাক বা না বোঝাক, সেটা অবশ্যই কিন্তু সাবজেক্ট, আর যা সাবজেক্ট তাই নাউন, যা সাবজেক্ট হবে তা অবভিয়াসলি নাউন হবে, অবশ্যই নাউন হবে। আবার সেম ভাবে মূল ভার্বের পরে যদি কোনো শব্দ অবজেক্ট হয়, অবজেক্টের ক্ষেত্রে আমাদের মনে রাখবো যে মেইন ভার্বের, সেন্টেন্সের মেইন ভার্বকে হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাই কিন্তু হবে একটা বাক্যের অবজেক্ট। আবার বলছি, খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, খেয়াল করেন যে মূল ভার্বের পরে অবজেক্ট বসবে, আর যা অবজেক্ট বসবে তা নাউন হবে। এখন অবজেক্ট চেনার উপায়টা কি, আমরা কিন্তু একটা ভুল জিনিস জানি, আমরা মনে করি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আসলেই সবসময় অবজেক্ট হবে, বিষয়টা কিন্তু তা না। কখনো অ্যাডজেক্টিভ হতে পারে, কখনো কমপ্লিমেন্ট হতে পারে, কখনো অ্যাডভার্ব হতে পারে, কখনো জেরান্ট হতে পারে, কখনো পার্টিসিপল হতে পারে। কখন কি হবে সেটা এই ফাংশন জানার নামেই কিন্তু আসলে গ্রামার। তো অবজেক্ট জানার জন্য আপনাকে মনে রাখতে হবে মূল ভার্বকে হোয়াট বা হুম দ্বারা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর আপনি পাবেন তাই কিন্তু অবজেক্ট হবে। যেমন এইখানে দেখেন যে অবজেক্ট হিসেবে কোন বাক্য ব্যবহার করা হলো, এখানে বলা হলো যে আই হেল্পড তাকওয়া, আমি হেল্প করি তাকওয়াকে, কাকে করি, তাকওয়াকে। আবারও সহজভাবে আমি যদি লিখি, যারা খাতা কলম আছে, যারা লিখতেছেন লিখে নেন। তাহলে আবার বলছি একটু, সেটা হচ্ছে মূল ভার্বের পূর্বে যা বসবে যেমনই হোক, সেই শব্দটা দেখতে যেভাবেই হোক, যেমনই দেখাক না কেন, তা অবশ্যই সাবজেক্ট হবে, আর যা সাবজেক্ট হবে তা কিন্তু নাউন হবে। আবার মূল ভার্বের পরে হোয়াট এবং হুমের উত্তর যদি হয় তাহলে সেটা অবজেক্ট হবে, এবং সেটা দেখতে যেমনই হোক তাও কিন্তু সেটা কি হবে, নাউন হবে। আবার খেয়াল করি, আমি যদি এখানে লিখি, দেখেন খেয়াল করেন যে আই লাইক রিডিং, তো এখানে আমি যদি লাইককে প্রশ্ন করি, আই লাইক আমি পছন্দ করি,
কি পছন্দ করি, হোয়াট দ্বারা প্রশ্ন করি, করে যদি আমরা উত্তর দেখেন এখানে আমি পছন্দ করি, আমি পড়া পছন্দ করি, কি পছন্দ করি, পড়া। তার মানে কি অবজেক্ট হচ্ছে, দেখেন এখানে খেয়াল করেন এটা হচ্ছে কি হলো অবজেক্ট, আর অবজেক্ট হওয়ার কারণে সেই শব্দটি কি হয়, নাউন হয়। এখন দেখেন খেয়াল করেন এটা যেহেতু ভার্ব প্লাস আইএনজি, তার মানে সেক্ষেত্রে কিন্তু এটা কি হবে, জেরান্ড হবে। কি হবে, জেরান্ড হবে। তার মানে কি আপনি জেরান্ড চিনতে হলেও আপনাকে নাউন চিনতে হবে, তার মানে কি অবজেক্ট চিনতে হবে। অবজেক্টের উপর ডিপেন্ড করে অসংখ্য প্রশ্নের উত্তর আর কিন্তু আপনারা পাবেন। দেখেন অবজেক্ট যদি আমরা না জানি তাহলে নাউন বুঝতে পারবো না, ট্রানজিটিভ ভার্ব বুঝতে পারবো না, নাউন ক্লোজ পারবো না, নাউন ফ্রেজ পারবো না, তারপরে আপনি পেসিভ করতেও কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। এই জন্য অবজেক্ট আপনাকে অবশ্যই জানতে হবে। তাহলে নাউনের প্রধান কাজ হচ্ছে দুইটি, একটা হচ্ছে নাউন বাক্যে সাবজেক্টের কাজ করে, আর একটা নাউন কি করে, বাক্যে অবজেক্টের কাজ করে। এটা হচ্ছে দুটো মানে মেইন জিনিস। তো এই মেইন জিনিসের পরে আমাদের আরো যে বিষয়গুলো জানতে হবে সেটা হলো যে নাউন আরো কি কিভাবে কাজ করতে পারে। তো এখানে দেখেন ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে নাউন ব্যবহৃত হতে পারে। কমপ্লিমেন্ট জিনিসটা আবার কি, দুইটা সাবজেক্ট এবং মূল ভার্বের পরের অংশ যখন একই হবে তাই কমপ্লিমেন্ট। সেটা কেমন দেখেন এখানে, হাসান ইজ আ প্রফেসর, যে হাসান সেই সেই কিন্তু কি প্রফেসর, তার মানে এটা কি কমপ্লিমেন্ট হিসেবে নাউন হতে পারে, নাউন হয়। আচ্ছা, এরপরে তো অবজেক্টের বিষয়টা আমরা শিখলাম যে মূল ভার্বের পরে হট এবং হুমের উত্তর যা হয় তাই কিন্তু হচ্ছে কি অবজেক্ট হয়। এরপরে প্রেপজিশনের পরে অবজেক্ট হিসেবে নাউন কিন্তু বসে। কেন নাউন বসে, প্রেপজিশন, প্রে মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, কার অবস্থান, নাউন বা প্রোনাউনের পূর্বে যা বসে তাই কিন্তু প্রেপজিশন। তার অর্থটা হলো প্রেপজিশনের পরে নাউন অথবা প্রোনাউন অথবা নাউনের সমযোগী বা উপযোগী যে শব্দটা আছে, নাউনের সমতুল্য সেই শব্দটাই কিন্তু বসে। তার মানে প্রেপজিশনের পরে যে ওয়ার্ডটা আসবে তাহলে তাকে নাউনে বানাইতে হবে, নাউনে নিতে হবে। এটা হচ্ছে নাউন প্রেপজিশনের বিষয়। আচ্ছা, এরপরে একটা বিষয় খেয়াল করেন, পরে স্লাইড, আচ্ছা খেয়াল করেন অনেক গুরুত্বপূর্ণ এই বিষয়টি যে প্যাডের পরে যদি একটি শব্দ থাকে তাহলে সেটা অবশ্যই নাউন হবে। যদি আমরা প্যাডের পরে দুইটা শব্দ পাই তাহলে শেষেরটা নাউন হবে এবং তার আগেরটা কিন্তু হবে কি অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, এখানে একটু শুধু প্যাডের বিষয়টা খেয়াল করে, প্যাড বলতে আসলে কি বোঝায়, পিতে পি ফর আমরা কি করব, প্রেপজিশন এখানে দেওয়া আছে, দেখেন খেয়াল করেন, পি ফর প্রেপজিশন, পি ফর পসেসিভ। তাহলে প্রেপজিশন তো আমরা জানি, পসেসিভ কি, মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, এগুলো হচ্ছে পসেসিভ। এরপরে এ ফর হচ্ছে আমাদের কি হচ্ছে আর্টিকল এবং অ্যাডজেক্টিভ, আর্টিকল এবং অ্যাডজেক্টিভ হচ্ছে এ। এবং ডি তে কি বোঝায়, ডি ফর ডিটারমিনার, ডিটারমিনার। তাহলে এখানে সংক্ষেপে একটু বলি, ডিটারমিনার আসলে নাউনের পূর্বে যাই বসে তাই কিন্তু হচ্ছে ডিটারমিনার। তো আচ্ছা, তাহলে এখন আমরা দেখি যে প্রেপজিশন, পসেসিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভের পরে এবং ডিটারমিনারের পরে একটি শব্দ থাকলে সেটা অবশ্যই নাউন হবে। একটি শব্দ থাকলে সেটা কি হবে, অবশ্যই নাউন হবে। যেমন আমরা এখানে খেয়াল করতে পারি, বা এগুলোর এক্সাম্পল কিন্তু নিচে আছে, এই থেকে, এই সূত্র থেকে অসংখ্য প্রশ্ন পরীক্ষায় আসছে। আর আমরা কিন্তু একটা কাজ করছি, এভাবে সুন্দর করে আলোচনার সাথে সাথে আমাদের যে প্রাইমারি নিয়োগ সহায়িকা বইটা আসতেছে সেখানে সুন্দর করে প্র্যাকটিস করে দেওয়া আছে। কেন দেওয়া আছে, আপনি টপিকস পড়বেন, রুলস পড়বেন, ফাংশন পড়বেন, পড়ার সাথে সাথে এই ফাংশনে কি কি প্রশ্ন আসছে এবং কি কি প্রশ্ন আসতে পারে, কিভাবে প্রশ্ন আসছে এবং কিভাবে প্রশ্ন আসতে পারে, ঠিক সেই জিনিসগুলো কিন্তু সুন্দর করে নিচে আমরা প্র্যাকটিস করে দিছি, প্র্যাকটিসের আকারে এক্স কোশ্চেন গুলো আমরা তুলে ধরছি। এখানে আবার আমরা আর একটা ভাগ করছি যে একসাথে শুরুতে আমরা যেহেতু গাইডটা হচ্ছে আমাদের প্রাইমারি নিয়োগ সহায়িকার জন্য, সেজন্য প্রাইমারি প্রশ্নগুলোকে আপনাকে আগে দেখে দেওয়া হয়েছে যে কিভাবে প্রশ্ন আসলো এবং কোন কোন পার্ট থেকে আসছে। এর পরের অংশে আমরা অন্য অন্য বিসিএস সহ অন্য অন্য চাকরির প্রশ্নগুলো সুন্দর করে অ্যাড করছে। আচ্ছা, এখানে আমরা খেয়াল করব, এই ক্ষেত্রেই আমরা বুঝতে পারছি, এখানেই দেখেন যে এই যে একটু আগে আমি আলোচনা করলাম যে প্যাডের পরে একটি শব্দ থাকলে কি হবে, নাউন হবে।
তো প্যাডের পরে একটি শব্দ থাকলে নাউন হবে। আচ্ছা, এখানে খেয়াল করেন যে প্যাডের পরে একটি শব্দ থাকলে তা অবশ্যই নাউন। এখানে দেখেন ইওর কি পসেসিভ, ইওর কি পসেসিভ, তার মানে প্যাড এ এই মানে সরি পি তে হচ্ছে পসেসিভ, তো পসেসিভের পরে একটি শব্দ আছে নাউন, তার মানে পেনটা অবশ্যই নাউন। আর একটা এক্সাম্পলস আমি দেই, যেমন দেখেন এখানে আমি বললাম যে আই ওয়ান্ট ইওর হেল্প, আই ওয়ান্ট ইওর হেল্প। এখানে দেখেন হেল্পের নিচে আন্ডারলাইন দিয়ে বললাম যে হেল্পটা কোন পার্টস অফ স্পিচ, তার মানে কি অবশ্যই নাউন হবে, কিন্তু ওয়ার্ড হিসেবে হেল্পটা হচ্ছে কিন্তু ভার্ব, কিন্তু এই বাক্যে কিসের কাজ করলো, নাউনের কাজ করলো। কেন করলো, দেখেন ইওর হচ্ছে পসেসিভ, তাহলে ইওর যেহেতু পসেসিভ সেজন্য ইওরের পরে যে ওয়ার্ডেই আসুক এই পসেসিভের পরে একটি শব্দ থাকার কারণে এটা অবশ্যই কি হয়েছে, নাউন হয়েছে। আবার আরেকটা প্রশ্ন প্রায় পরীক্ষায় আসছে, সেটাও দেখাই এখানে। সেটা দেখেন যে আই ওয়ার্কড ফর আ হোয়াইল, রিমুভটাকে এটা না মানে ও আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী এই প্রশ্নটিও অসংখ্যবার আসছে, আমরা পরের স্লাইডেই দেখতে পাবো এটা। এখানে দেখানোর কারণ হলো যেহেতু এখানে রুলসটা দেওয়া আছে। তাহলে দেখেন এ হচ্ছে আর্টিকেল, তো আর্টিকেলের পরে হোয়াইল শব্দ আসছে, হোয়াইল শব্দ হিসেবে কিন্তু এটা কনজাংশন হিসেবে বসে, আবার অনেক সময় প্রেপোজিশন হিসেবেও বসতে পারে, কিন্তু এই বাক্যে কি এখানে অবশ্যই নাউন। কেন নাউন হলো, কারণ আর্টিকেলের পরে একটি শব্দ আসছে, তাহলে কোনো মিস নাই, এটা অবশ্যই আমরা চোখ বন্ধ করে উত্তর করবো এটা হচ্ছে নাউন। তো আমরা আরো বিস্তারিত এক্সারসাইজ গুলো দেখি, সেটা ওই কোশ্চেনে আলোচনা করে দিই। তো প্রিয় শিক্ষার্থী এখানে খেয়াল করেন আরেকটা বিষয় এখানে মনে রাখেন যে প্যাড এবং প্রেপোজিশনের মাঝে, প্যাড এবং প্রেপোজিশনের মাঝে একটি শব্দ থাকলে সেটা অবশ্যই নাউন হবে। প্যাড এবং প্রেপোজিশন দেখেন এখানে খেয়াল করেন, এখানে হি কেপ্ট দা ফার্স্ট ফর আ উইক, এখানে দেখেন এখানে আমরা দেখব যে ফর, এই দা হচ্ছে আর্টিকেল আর ফর হচ্ছে প্রেপোজিশন, তার মানে এখানে চাওয়া হয়েছে কি ফার্স্ট, তাহলে ফার্স্টটা এখানে অবশ্যই নাউন হবে। কেন নাউন হবে, কারণ আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝে বা প্যাড এবং প্রেপোজিশনের মাঝে একটি শব্দ থাকলে আমরা চোখ বন্ধ করে সেটা কি করব, নাউন আনসার করব। ঠিক সেম ভাবে আরো একটা কোশ্চেন আমি এখানে আপনাদের দেখাই, সেই প্রশ্নটা হলো যে দিস ইজ দা গো অফ দা ডে। তো প্রিয় শিক্ষার্থী এখানে যদি বলা হয় এভাবে যে ফাইন্ড আউট দ্য নাউন অফ দ্য সেন্টেন্স, তাহলে এই বাক্য থেকে নাউন যদি বের করতে বলা হলো অথবা আন্ডারলাইন দিয়ে বলা হলো গো, গো শব্দটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে এখানে খেয়াল করেন এই দি হচ্ছে আর্টিকেল, দা হচ্ছে আর্টিকেল আর পরে হচ্ছে প্রেপোজিশন, তাহলে আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝে যখন আমরা একটি শব্দ পাবো সেটা অবশ্যই কি হবে, নাউন। এখানে গো মানে কিন্তু হচ্ছে যাওয়া না, গো অর্থ হচ্ছে রীতিনীতি, গো অর্থ হচ্ছে কি রীতিনীতি। এই রীতিনীতি শব্দটা কিন্তু বাংলা বানান হিসেবে কিন্তু পরীক্ষায় আসে, খেয়াল করবেন রীতি নীতি বাংলা বানান হিসেবে পরীক্ষায় আসে। তাহলে দিস ইজ দ্য গো অফ দ্য ডে, এটাই হচ্ছে দুনিয়ার বা দিনের রীতিনীতি। তো প্রিয় শিক্ষার্থী আরো দেখি আমরা এখানে, এখানে দেখেন যে ওয়ার্ড হিসেবে কি 3 নম্বর কোশ্চেনে বলা হলো যে হুইচ ওয়ান ইজ নাউন, অপশন গুলোর মধ্যে কোনটি নাউন, এটা ওয়ার্ড হিসেবে, এটা কিন্তু গ্রামার না, এটা হচ্ছে ক্লাসিফিকেশন, নাউনের ক্লাসিফিকেশন মানে কি ওয়ার্ড হিসেবে কিভাবে আসলো। আর নিচেরটা কিন্তু দেখেন এখানে 4 নম্বর হচ্ছে গ্রামার, নাউনের গ্রামার। তো এখানে আমরা দেখি 3 নম্বর কোশ্চেনে সং, আমরা জানি সং কি, সিং হচ্ছে ভার্ব, সিং এর নাউন হচ্ছে সং, আর সিং এখানে দেওয়া হয়েছে ভার্ব, তার মানে এটা হবে না, এটা ভার্ব হিসেবে আমাদের দরকার হচ্ছে নাউন চাইছে, তার মানে আমাদের উত্তর হবে খ। আর ফিড হচ্ছে এটাও ভার্ব, টেল এটাও হচ্ছে ভার্ব। আচ্ছা 4 নম্বর কোশ্চেনে আমাদের কথা ছিল যে আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝে বা প্যাড এবং প্রেপোজিশনের মাঝে একটি থাকলে নাউন হবে, একটি ওয়ার্ড থাকলে নাউন হবে,
কিন্তু একের অধিক থাকলে তখন আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা মনে রাখবো এই একের অধিক যখন থাকবে, অর্থাৎ দুইটি থাকলে, একটা থাকলে অবশ্যই নাউন হবে, কিন্তু দুইটি ওয়ার্ড থাকলে নাউনের আগের যে শব্দটা, আগের যে ওয়ার্ডটা থাকবে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এবং তিনটি ওয়ার্ড যদি আমরা পাই, তাহলে সেক্ষেত্রে আমরা করব কি? আগের ওয়ার্ডটা অ্যাডভার্ব হবে। তার মানে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ শেষ থেকে যদি আমরা চিন্তা করি, নাউন নাউন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব, এভাবে বসে। তো এখানে যেহেতু প্রেপোজিশন এবং প্রেপোজিশন, প্যাড এবং প্রেপোজিশনের মাঝে দুইটি শব্দ আছে, তাহলে এই আন্ডারলাইনটা চাওয়া হয়েছে, তার মানে এটা অবশ্যই নাউন হবে। তার নাউনের আগেরটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। নাউনের আগেরটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তো আমাদের দরকার হচ্ছে আন্ডারলাইন যুক্ত যে শব্দটা আছে এটা কোন পার্টস অফ স্পিচ। তাহলে সঠিক উত্তর অপশনে যা আছে, অপশন ডি তে হচ্ছে আমাদের নাউন হবে। ওকে, এরপরের কোশ্চেনে আমরা দেখি, এখানে বলা হয়েছে যে দিস ইজ আ বুক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ কোন পার্টস অফ স্পিচ এখানে চাওয়া হয়েছে। তো আমরা একটু আগেই বললাম যে প্যাডের পরে একটি শব্দ থাকলে নাউন হবে, দুইটি থাকলে শেষেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ। তার মানে চোখ বন্ধ করে আপনি শেষের শব্দটা চাওয়া হয়েছে, তার মানে শেষের শব্দ মানে এটা হচ্ছে নাউন, আর আগের শব্দটি এটা কি হবে? এটা কিন্তু সেক্ষেত্রে হবে অ্যাডজেক্টিভ হবে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে, যেহেতু নাউনের আলোচনা এবং ল্যাঙ্গুয়েজকে বলা হয়েছে, অতএব ল্যাঙ্গুয়েজ হচ্ছে নাউন। আর আগের যে ইংলিশ শব্দটা আছে, এই ইংলিশ শব্দটা কিন্তু এখানে এই বাক্যে অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, এখন আমরা নাউনের যে ক্লাসিফিকেশন গুলো আছে, নাউনের প্রকারভেদ গুলো আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি প্রকার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। তো যখন কোনো শব্দ, কোনো নাউন নিজে নাউন থেকে নাউন হয়, কোনো নাউন থেকে যদি নাউন হয়, অথবা অন্যান্য পার্টস অফ স্পিচ থেকে নাউন হয়, মনে রাখবেন সেটা কি হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। তো এই যে আমরা সাফিক্সের মাধ্যমে আমরা কিন্তু নাউন চিনবো, আর এই নাউনগুলো কিন্তু হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার বলছি, দেখেন, খেয়াল করেন, অ্যাবস্ট্রাক্ট নাউন যদি আপনি শিখতে চান, জানতে চান, আপনাকে মন দিয়ে শিখতে হবে। তো অ্যাবস্ট্রাক্ট নাউন আবার পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, প্রাইমারির জন্য তো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে ওয়ার্ডের মাধ্যমে বা একটা ওয়ার্ড দেখে আমরা কিভাবে বুঝবো এটা নাউন, আর সেক্ষেত্রে যখন দেখবেন যে এই সাফিক্স গুলো যখন আমরা পাবো কোনো ওয়ার্ডের সাথে, তাহলে সেটা অবশ্যই নাউন হবে, এবং সেটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। সেটা কোন নাউন হবে? অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। আচ্ছা, এখন দেখেন কি সাফিক্স গুলো থাকলে আমরা নাউন চিনবো। এখানে দেখেন এ জিই, এ এল, এ এন সিই, সিই, সিওয়াই, ডিওএম ডম, ইই, এইচ ও ও ডি হুড, আই এস এম, এম ই এন টি, এম ও এন ওয়াই, এন ই এস এস, টি আই ও এন, এস আই ও এন, ই আর, আর ওয়াই, টি ওয়াই, টি এইচ, ও আর ইত্যাদি যদি আমরা পাই, এই সাফিক্স, সাফিক্স মানে হচ্ছে শব্দের শেষে থাকা, আর পিরি মানে পূর্বে থাকা। আমরা কিন্তু শিখতেছি সাফিক্স, তার মানে এই সাফিক্সের মাধ্যমে আমরা একটা ওয়ার্ডকে নাউন হিসেবে কাউন্ট করতে পারবো। সেটা কি কি? যদি কোনো শব্দের শেষে, যদি কোনো শব্দের শেষে এ জিই, এ এল, এ এন সিই, সিই, সিওয়াই, ডিওএম, সি ইই, এইচ ও ও ডি, আই এস এম, এম ই এন টি, এম ও এন ওয়াই, এন ই এস এস, টি আই ও এন, এস আই ও এন, ই আর, আর ওয়াই, টি ই ওয়াই, টি ওয়াই, টি এইচ এবং ও আর, এগুলো থাকলে আমরা নাউন ধরবো, এবং সেই নাউনগুলো অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। সেটা কেমন? এখানে দেখেন, খেয়াল করেন, এ জিই দিয়ে কি শব্দ যুক্ত হয়েছে, এবং পরীক্ষায় কিন্তু প্রায় এগুলোই আসছে। এগুলোর বাহিরে প্রাইমারি বলেন আর নিবন্ধন বলেন, এর বাহিরে কিন্তু কোনো প্রশ্ন পরীক্ষায় আসেনি। তো এর বাহিরে প্রশ্ন আসেনি। এই প্রশ্নগুলো, এই শব্দগুলো যদি আপনারা ভালোভাবে পড়েন, ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। আসলে আমাদের মূল সমস্যা হলো আমরা পড়ি না, কম পড়ি,
শর্টকাট ওয়ে খুঁজি। শর্টকাট ওয়েতে আসলে কখনো সফলতা আসে না। মনে রাখবেন, সফল হওয়ার জন্য কিন্তু শর্টকাট ওয়ে নেই। আপনি যত শর্টকাট ওয়ে খুঁজবেন তত কিন্তু গলায় কাটা বাজবে আপনার। কেন বাজবে? কারণ কি, শর্টকাট ওয়ে আপনাকে কখনো সফল করতে পারবে না। এই জন্য যারা ভাবতেছেন প্রাইমারি বা নিবন্ধনে সার্কুলার হবে আর একটা আসরটি বই কিনে বাজার থেকে বই কিনে পড়বেন, ভাই সম্ভব না। আপনাকে দীর্ঘদিনের মানে প্রসেসটাই আপনি জব পাবেন। আপনাকে অনেক পড়তে হবে। অল্প পড়বেন, 20-25 পৃষ্ঠার বই পড়বেন বা 500 পৃষ্ঠার একটা বই পড়বেন, আর 500 পৃষ্ঠাতে কখনো সম্ভব না। এজন্য আমরা করছি কি, আমাদের যে প্রাইমারি গাইডটা আছে, আমরা 2 খণ্ডে আমরা কিন্তু বইটা বাজারে আনতেছি এবং আলহামদুলিল্লাহ আশা করছি ইনশাল্লাহ আপনারা অনেক উপকৃত হবেন এই বই থেকে। কারণটা হলো এখানে শর্টকাট কোনো কিছু না। শর্টকাট আলোচনার সাথে সাথে হিউজ প্র্যাকটিস দেওয়া আছে। প্র্যাকটিস ছাড়া কিন্তু হবে না। আপনাকে বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এই বইটা আপনার সাথে রাখবেন এবং আমাদের 100+ কিন্তু আমাদের ক্লাস থাকবে। ক্লাসগুলো যখন করবেন বইটা থেকে প্র্যাকটিস করবেন আর এক্সাম দিবেন, ইনশাল্লাহ অবশ্যই আপনারা সফল হতে পারবেন। তাহলে দেখেন AGE দিয়ে কি আছে, ম্যারেজ দেওয়া আছে, ভিলেজ দেওয়া আছে, ব্যাগেজ দেওয়া আছে। এরপরে AL দিয়ে কি আছে, রিমুভাল, পরীক্ষায় অনেকবার আসছে রিমুভাল। এরপরে রিফিউজাল, এরপরে অ্যারাইভাল দিয়ে প্রশ্ন প্রায় আসতো। আপনার বলা হয় যে নিচের কোনটি ভার্বাল নাউন, এভাবে কিন্তু প্রশ্ন আসছে। এগুলো যেহেতু দেখেন ভার্ব থেকে আসছে, রিমুভ থেকে রিমুভাল, দেখেন খেয়াল করেন, ছিল ভার্ব বানাইলাম নাউন, তার মানে কি এটাই অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেল। এবং অন্যদিকে যদি আমরা মনে করি ভার্ব থেকে কোনো নাউন হয়, তাহলে সেটা কিন্তু আবার ভার্বাল নাউন হিসেবেও কাউন্ট করা হয়। ওকে, তারপরে ANC দিয়ে দেখেন অ্যাসুরেন্স, বানান হিসেবেও কিন্তু পরীক্ষায় আসে। নিচের কোনটি সঠিক বানান? এই অ্যাকসেপ্টেন্স কতবার প্রাইমারিতে আসছে বানান হিসেবে? অ্যাকসেপ্টেন্স অসংখ্যবার। রেলিয়েন্স দেখেন অসংখ্যবার প্রশ্ন আসছে, বিশেষ করে অ্যাসুরেন্স এবং অ্যাকসেপ্টেন্স বানান হিসেবেও আসছে, ওয়ার্ড হিসেবে, যে নিচের কোনটি নাউন অথবা নিচের কোনটি সঠিক স্পেলিং। CED কি দেখেন, অ্যাডভাইস শব্দটা আনকাউন্টেবল নাউন হিসেবে প্রায় প্রশ্ন আসছে। অ্যাডভাইস থেকে আনকাউন্টেবল নাউন থেকে প্রায় প্রশ্ন আসছে। এরকমও অনুবাদ আসছে, ট্রান্সলেশন আসছে যে সে আমাকে কিছু উপদেশ দিল, তার মানে একটি উপদেশ বা এরকম হবে না। আমরা যখন আনকাউন্টেবল পড়াবো তখন আরো বিস্তারিত শিখতে পারবেন। ওকে, CY দিয়ে দেখেন ফ্রিকুয়েন্সি, নিবন্ধনে আসা প্রশ্ন, প্রাইমারিতে আসা প্রশ্ন। এজেন্সি কতবার আসছে। তারপরে অর্থাৎ এমপ্লয়ি, এরপরে দেখেন পেই, তারপরে ট্রেইনিং, এরপরে DOM ফ্রিডম, তারপরে ওয়াইজডম। TION দিয়ে কি আছে, ইমোশন। রিপ্রোডাকশন, এটা তো প্রাইমারিতে এই গততে আসছে, রিপ্রোডাকশন। অ্যাকোমোডেশন, এটা স্পেলিং হিসেবে অনেকবার আসছে, বাসস্থান। অ্যাকোমোডেশন দেখেন বানান দেখেন, অ্যাকোমোডেশনে আসলে এইখানে এটা আমাদের একটু আছে, আমরা কারেকশন করে নেব। অ্যাকোমোডেশন, সি দুটা এমও দুটা, ভালো করে খেয়াল করবেন, সি দুটা এম দুটা হবে। আচ্ছা, SION দিয়ে কি আছে, অ্যাডমিশনও বানান পরীক্ষা অনেক আসছে। কম্পালশন অনেকবার কিন্তু আসছে। লাফারও হয়, লাফটারও হয়, এটা আমেরিকান এবং ব্রিটিশ অনুযায়ী। তারপরে দেখেন পেইন্টার অনেকবার আসছে, ড্রাইভার এগুলো তো আমরা জানি, রাইটার, ডিজেস্টার। তারপরে RY তে দেখেন ভিক্টোরি, এন্ট্রি, তারপরে মিনিস্ট্রি, তারপরে রোবারি। এরপরে দেখেন TY তে দেখেন গ্র্যাভিটি, অনেকবার আসছে, নিচের কোনটি নাউন, এভাবে প্রশ্ন আসছে, নিচের কোনটি নাউন, তার মানে TY আসছে। তাহলে অপশন দেখে আমরা সহজে উত্তর করতে পারবো আরো। তো HOOD দিয়ে দেখেন চাইল্ডহুড, অ্যাবস্ট্রাক্ট নাউন বা আনকাউন্টেবল। ব্রাদারহুড, নেইবারহুড দেখেন BCS আসছে, এর নিচের কোনটি কমন জেন্ডার, নেইবারহুড দিয়ে প্রশ্ন আসছে। তারপরে দেখেন ISM, ক্রিটিসিজম, ক্যাপিটালিজম, তারপরে ম্যাক্সিমাম কি এটা, মার্কসিজম, তারপরে সোশ্যালিজম। এরপরে হচ্ছে MONY দিয়ে দেখেন
পার্সিমনি। তো এইভাবে যখন আমরা পড়বো ইনশাল্লাহ অবশ্যই আমরা গেইন করতে পারবো। আপনারা যারা কোচিং করতে পারেন না বা দূর দূরান্তে থাকেন, এমনও জায়গায় অনেক স্টুডেন্ট থাকে যে যেখানে কোনো নেটেরও কানেকশন থাকে না, এমনও দূর দূরান্তে থাকে, তাদের জন্য আমরা আশা করি তাদের জন্য অনেক বড় একটা হেল্প হবে আমাদের এই প্ল্যাটফর্ম ইনশাল্লাহ। এরপরে আরো দেখেন NESS দিয়ে থাকলে হবে, দেখেন গুডনেস, তার ট্রুথফুলনেস, হ্যাপিনেস, কাইন্ডনেস, ইউজফুলনেস, বোর্ডনেস, মেন্ট MENT, দেখেন এগ্রিমেন্ট মানে চুক্তি, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, তারপরে পার্লিয়ামেন্ট, দেখেন পরীক্ষায় এটা স্পেলিং হিসেবে আসছে পার্লিয়ামেন্ট, দেখেন পার্লামেন্ট যাকে বলা হয় পার্লামেন্ট, মুখস্থ করার জন্য মনে রাখার জন্য পার্লিয়ামেন্ট এইভাবে পড়বেন, PRLIA পার্লিয়ামেন্ট। এরপরে দেখেন TH তে থাকলে দেখি ইয়াং, ইয়ুথ, তারপরে লেন্থ, লং থেকে লেন্থ হলো, এরপরে দেখেন ট্রু থেকে ট্রুথ হলো, এরপরে দেখেন OR অ্যাক্টর, ডিরেক্টর। তো এভাবে যখন আমরা পড়বো ইনশাল্লাহ অবশ্যই আমরা সামনে অ্যাডভান্স হতে পারবো। এখন প্রশ্নগুলো আমরা দেখলেই বুঝতে পারবো। একটু আগে আলোচনা করলাম রিমুভ শব্দটি ভার্ব ছিল, এর নাউন কি রিমুভাল। আমরা দেখেন যারা এখনই ক্লাস করলেন আগের ক্লাসগুলো থেকে, যে আগে আলোচনা করলাম সেখান থেকে দেখেন সকল প্রশ্ন আসছে। দেখেন প্রাইমারিতে প্রথম পর্যায়ে 2022 সালের প্রশ্ন দেখেন, খেয়াল করেন। এই একটু আগে আমি বললাম যে অ্যাকসেপ্টেন্স এটা নাউন হিসেবে কতবার আসছে, দেখেন খেয়াল করেন কতবার আসছে, কতবার নিয়োগ পরীক্ষায় আসছে, শুধু প্রাইমারি আর প্রাইমারি। তাহলে কেন এবার আসতে পারে না? অবশ্যই সম্ভাবনা আছে। তো এই জিনিসগুলো এভাবে বুঝে বুঝে পড়বেন, সাথে বানানো দেখবেন যে আপনাদের জন্য বানানটা অনেক ইজি হবে, অনেক সহজে বুঝতে পারবেন ইনশাল্লাহ। বই কিনলে কি ক্লাস ফ্রি? আমাদের সবার জন্য ক্লাস ফ্রি, বই কিনুক আর না কিনুক। তবে এক্ষেত্রে যারা বই কিনবে তাদের জন্য হেল্পফুল হবে, কারণ বইটা ধরে আমরা ক্লাস নিচ্ছি, প্র্যাকটিস করাচ্ছি এবং এক্সামও হবে আপনাদের জন্য, এই জন্য বইটা নিবেন। অন্য কোনো বই কিনলে কিন্তু কেউ আপনাকে এভাবে ধরে ধরে পড়াবেও না। যেহেতু আমরা ধরে ধরে পড়াবো, আমাদের অসংখ্য টিচার আছে আলহামদুলিল্লাহ, এবং আমরা এক্সাম নেব আপনাদের জন্য, যাতে করে বইটা পড়বেন, প্র্যাকটিস করবেন, ক্লাস করবেন, ইনশাল্লাহ আর কিচ্ছু লাগবে না আশা করি। তো এভাবে দেখেন রিপ্রোডাকশন শব্দটি কোন পার্টস অফ স্পিচ, তারপরে দেখেন হুইচ ওয়ার্ড ইজ নট নাউন। এভাবে কিন্তু আমরা অনেক সময় প্রশ্ন বুঝি না, ফুল প্রশ্ন পড়ি না, ফুল স্টপ পর্যন্ত পড়ি না, তাড়াহুড়া করি, আর তাড়াহুড়া করার কারণে কিন্তু আমরা অনেক জানা জিনিসও কিন্তু ভুল করি। আবার দেখা যায় যে প্রশ্ন পড়লাম কিন্তু 4টে অপশনও পড়িনি, প্রথম এ অপশনে উত্তর আছে ও এ অপশনে দেখলাম, অথচ দেখা যায় যে বি তেও বা সি তেও থাকতে পারে, অথবা দুইটা মিলে কিন্তু একটা উত্তর থাকতে পারে। তো এখানে দেখেন নট বলছে, তার মানে কোনটি নাউন নয়, তার মানে একটি শব্দ থেকে বাকিগুলো নাউন, একটা শব্দ নাউন থাকবে আর বাকিগুলো নাউন থাকবে না। এই জন্য আপনাকে প্রশ্ন বুঝতে হবে, প্রশ্ন না বুঝলে কিন্তু উত্তর করতে পারবেন না। তারপরে রিলাই শব্দটি দেখেন, উত্তর কি হচ্ছে রেলিয়েন্স। আচ্ছা ফ্রিকুয়েন্সি, একটু আগেই দেখাইলাম ফ্রিকুয়েন্সি কোন পার্টস অফ স্পিচ, ফ্রিকুয়েন্সি ইজ, দেখেন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব বা এইভাবে অন্যান্য পার্টস অফ স্পিচ থাকবে। আপনি যখন বুঝতে পারবেন যেভাবে প্রশ্ন আসুক আপনার জন্য সবচেয়ে সহজ হবে। দেখেন গ্র্যাভিটি একটু আগে দেখাইলাম, যদি ওখানকার বক্সের ওয়ার্ড গুলো আপনারা চোখ বন্ধ করে 2-3 বার করে পড়েন, চোখ বন্ধ করবেন 2-3 বার করে এগুলো পড়বেন, দেখেন একটু আগে দেখাইলাম, চোখ বন্ধ করবেন 2-3 বার করে অর্থ সহ পড়বেন, এরপরে প্র্যাকটিস করবেন, কোনো প্রশ্ন মিস হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ এগুলোই তো দেওয়াই আছে, এগুলো আপনারা প্র্যাকটিস করে নেবেন। দেখেন আমাদের এই পার্ট থেকে আমাদের প্রায় কতটা কোশ্চেন আসছে, 17টা কোশ্চেন আসছে, যে ওই বক্সটা থেকে, শুধু আমাদের এই বক্সটা থেকে প্রায় 17টা কোশ্চেন আসছে। তো এই জন্য এই বক্সটা ভালোভাবে আয়ত্তে রাখবেন, প্রশ্ন বলা যায় না তো কোথা থেকে প্রশ্ন আসে। এখন আপনি ছোট একটা বই কিনলেন, ওখানে নাউনের এভাবে এতগুলো আলোচনাও দেওয়া নাই, আবার এত কোশ্চেনও দেওয়া নেই, তো তাহলে উত্তর আপনি কেমন পাবেন? শর্টকাটে কখনো চাকরি হবে না, সেটা প্রমাণ হচ্ছে এই দেখেন BCS এর যে অবস্থা করছে। হ্যাঁ 47, 48, 49 এর প্রশ্ন দেখেন, দেখলেই বুঝতে পারবেন। এই জন্য চাকরি পেতে হলে আপনি সিরিয়াস হন, আর সিরিয়াস হলেই অবশ্যই জব হবে ইনশাল্লাহ। তো এখন আমরা নাউনের ক্লাসিফিকেশন আলোচনায় আসি।
নাউনের ক্লাসিফিকেশনে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নাউন প্রথমত দুই প্রকার। প্রথমত হচ্ছে নাউন আমরা দুই প্রকার পাবো। একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আর একটা হচ্ছে কনক্রিট নাউন। একটু আগেই যে ওয়ার্ডগুলো আমরা দেখলাম সেই ওয়ার্ডগুলো কিন্তু হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের, এগুলো সবগুলোই অ্যাবস্ট্রাক্ট নাউনের। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে আমি বলি অ্যাবস্ট্রাক্ট নাউনটা কিন্তু দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, আঘাত করা যাবে না, কিন্তু এই কনক্রিটের মাধ্যমে অ্যাবস্ট্রাক্ট আপনাকে বুঝতে হবে। ভালো করে বুঝেন প্রিয় শিক্ষার্থী, ভালো করে বুঝেন, কারণ এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি, যেটাকে দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বা যেটা দ্বারা আঘাত করা যাবে না। আর কনক্রিট নাউন কি, কনক্রিটের সম্পূর্ণ বিপরীত হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, আবার অ্যাবস্ট্রাক্টের বিপরীত হচ্ছে কনক্রিট। এইটাও কিন্তু পরীক্ষায় আসা একটা প্রশ্ন, যে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট, এটা প্রশ্ন আসছে। আপনারা জব সলিউশন সলভ করলে দেখতে পাবেন যে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট, তার মানে কি অ্যাবস্ট্রাক্টের অ্যান্টোনিম কনক্রিট, আবার কনক্রিটের মানে অ্যান্টোনিম হচ্ছে কিন্তু অ্যাবস্ট্রাক্ট। তো এইটা খেয়াল করবেন, তার মানে হলো কনক্রিট দেখা যায় না, কনক্রিট হচ্ছে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, আঘাত করা যায়, কিন্তু অ্যাবস্ট্রাক্ট হলো সম্পূর্ণ উল্টাটা। এখানে একটা বিষয় খেয়াল করেন, কনক্রিট যা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, আঘাত করা যায়, সেটা কনক্রিট। কিন্তু অ্যাবস্ট্রাক্ট ধরা যায় না, ছোঁয়া যায় না, আঘাত করা যায় না, কিন্তু কনক্রিটের মধ্যেই কিন্তু আপনি অ্যাবস্ট্রাক্ট পাবেন, কনক্রিট নাউনের মধ্যে অ্যাবস্ট্রাক্ট পাবেন। সেটা কেমন, ধরেন আমরা যদি বলি অনেস্টি, অনেস্টি কার মধ্যে থাকে বলেন, মানুষের মধ্যে। আপনার বন্ধু আপনার কাছে টাকা চাইছে, হাওলাত চাইছে, ঋণ চাইছে, আপনি কিন্তু দিবেন না, কারণ সে যদি সৎ না হয় আপনি কিন্তু আগে তার থেকে পালাবেন। তার মানে কি, তার মধ্যে অনেস্টি আছে কিনা মানুষটা দেখে তার আচার আচরণে কিন্তু আমরা প্রকাশ পাবো। তো এই জন্য কনক্রিটের মধ্যেই কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্ট নিহিত থাকে, কনক্রিট দিয়ে আমরা অ্যাবস্ট্রাক্ট বুঝবো। আচ্ছা ধরেন যে হ্যাট্রেড একটা শব্দ আছে, আর ইডি, হেট মানে হচ্ছে ঘৃণা করা, এটা হচ্ছে হেট মানে কি, ঘৃণা করা, ভার্ব। তো ভার্ব থেকে আমরা নাউন বানাইলাম, এই নাউনটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন হলো। তো ঘৃণা বা ঘৃণিত এরকম যখন বুঝাবে তখন সেটা কিন্তু কি হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু সেটা কার মধ্যে থাকে, মানুষের মধ্যে। কোনটা ঘৃণা বা কে ঘৃণিত, এটা কিন্তু মানুষের ব্যবহার আচার আচরণে বোঝায়। মানুষটা কোন নাউন, অবশ্যই কনক্রিট নাউন। তো কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে আরো একটা বিষয় খেয়াল করেন, অ্যাবস্ট্রাক্ট নাউনের কয়েকটা বৈশিষ্ট্য আছে। অ্যাবস্ট্রাক্ট নাউনের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কখনো প্লুরাল হবে না, অ্যাবস্ট্রাক্ট নাউন কখনো এস বাই এস যুক্ত হবে না। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন এরকম আসে যে নিচের কোনটি সিঙ্গুলার, নিচের কোনটি সিঙ্গুলার ওয়ার্ড, তার মানে নাম্বারে যখন আমরা দেবো এটা আরো বিষয়টা ক্লিয়ার হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন এবং আনকাউন্টেবল নাউন কখনো, অ্যাবস্ট্রাক্ট নাউন, আনকাউন্টেবল এবং ম্যাটেরিয়াল নাউন, এই তিন নাউনটা কিন্তু প্লুরাল হবে না। যদি প্লুরাল করেন তখন ভিন্ন অর্থ দেবে, বাট ওই শব্দটা থাকবে না। আবার অ্যাবস্ট্রাক্ট নাউন যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে অবশ্যই ভার্ব কিন্তু সিঙ্গুলার হতে হবে, অবশ্যই কি হবে, ভার্ব সিঙ্গুলার হবে। যেমন আমরা তো জানি এইটা যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো খেয়াল করেন এখানে অনেস্ট শব্দ ছিল, সেখান থেকে অনেস্টি আমরা বানাইলাম এবং বাক্যের সাবজেক্ট হলো এই ভার্বের সাবজেক্ট হিসেবে এখানে বসছে। তো তাহলে অনেস্টি শব্দটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়ার কারণে পরের ভার্বটা কিন্তু আমাদের সিঙ্গুলার ফর্ম ব্যবহার করছে, পরের শব্দটা সিঙ্গুলার হয়েছে, ইজ হয়েছে এই জন্য। ওকে, এখন আমরা যদি কনক্রিট নাউনে আসি, তাহলে কনক্রিট নাউনটা যেটা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, আঘাত করা যায়, মানে সোজা কথা হলো আপনারা পড়ি না যে দুই নয়নে যাহা দেখি তাহাই অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে কনক্রিট নাউন। এই দুই নয়ন দিয়ে যা দেখি তাই কিন্তু কনক্রিট নাউন। তাহলে কনক্রিট নাউন হলো চার প্রকার, একটা হচ্ছে প্রপার, কমন, কালেকটিভ এবং ম্যাটেরিয়াল নাউন। তো প্রপার নাউনটা কি দেখেন, খেয়াল করেন, সহজে বুঝেন, সহজ ভাষায় বুঝেন, সেটা হচ্ছে প্রপার নাউনটা কি, প্রপার নাউন যেটা হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝাবে। এটা সহজ, এটা আমরা সবাই জানি, তারপরও বলছি।
প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝাবে। তার মানে নজরুল ইজ দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, এখানে নজরুল কি একজন বাংলাদেশের কবি এবং নজরুল হচ্ছে নাম। নামগুলো অর্থাৎ প্রপার নাউনের প্রথম বর্ণ কিন্তু বা লেটারটা কি হবে, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। প্রপার নাউনটা যেটা থাকবে প্রপার নাউন সেটা সবসময় ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়। আচ্ছা, নজরুল বলেন, মেঘনা বলেন, রংপুর বলেন, এরপরে ফ্রাইডে বলেন, এগুলো হচ্ছে কোন নাউন, প্রপার নাউন। আচ্ছা, প্রপার নাউন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম। তো এখানে দেখেন নজরুল একজন ব্যক্তির নাম আমরা জানি। তারপরে কোরআন শরীফ, এটা তো হচ্ছে হোলি কোরআন, তার মানে পবিত্র গ্রন্থের নাম। ফ্রাইডে এক সপ্তাহের একটা দিনের নাম। তো তার মানে কি, নামবাচক শব্দ মানে প্রপার নাউন। প্রপার নাউনটা এই জন্য আমাদের জানতে হবে, কারণ যখন আমরা প্রপার অ্যাডজেক্টিভ পড়ব সেই ক্ষেত্রে আমাদের এটা কাজে লাগবে। ওকে, এখন প্রশ্নগুলো আমরা যদি সলিউশন করি, এখানে প্রশ্নটা কেমিস্ট্রি শব্দটা নিয়ে প্রশ্নের একটু কনফিউশন আছে উত্তর নিয়ে। এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, আবার অনেকে এটা প্রপার হিসাব করে। কেন করে, যে কেমিস্ট্রি একটা বইয়ের নাম বা একটা বিষয়ের নাম, আবার এটা ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়, সেই ক্ষেত্রে তারা চিন্তা করে যে এটা প্রপার নাউন। কিন্তু যদি আমরা অ্যাবস্ট্রাক্ট চিন্তা করি বা অ্যাবস্ট্রাক্টকে যদি হিসাব করি, তাহলে এটাকে বলা হয় যে দেখেন আর্ট অ্যান্ড সায়েন্স, এটাকে সেই দিক থেকে বলা হয় আর্ট অ্যান্ড সায়েন্স, অর্থাৎ বিভিন্ন বিষয়ের নামগুলো অ্যাবস্ট্রাক্টের অন্তর্ভুক্ত। যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, গ্রামার, ইংলিশ, বাংলা, এই বিষয়ের নামগুলো এলাকে বলা হচ্ছে যে নেম অফ আর্ট অ্যান্ড সায়েন্স। আচ্ছা, এই ক্ষেত্রে দুইটা বিষয় খেয়াল করেন, এখানে দেওয়া আছে যে প্রপার নাউনের পূর্বে ডিটারমিনার বসে না। নামবাচক যে শব্দগুলো আছে, নাম, আপনি কিন্তু দা রানা বলতে পারেন না। আমি যদি বলি রানা ইজ মাই স্টুডেন্ট, তাহলে এখানে কিন্তু আপনি দা রানা পড়তে পারেন না, কারণ রানাটা হচ্ছে একজন ব্যক্তির নাম, একটা নামবাচক শব্দ, একক নামবাচক। এই জন্য এর পূর্বে কি হতে পারে না, আর্টিকেল বসে না, ডিটারমিনার বসে না। প্রপার নাউনকে প্লুরাল করা যায় না। রানাটা রানাস হতে পারে না, মানে কি, মানে হলো শুধু এ যুক্ত হতে পারে না। তবে এটা আবার ভুল বুঝেন না, রানাস অ্যাপোস্ট্রফি যখন আমরা দিব তখন কিন্তু পসেসিভ হবে, তখন কি হবে, পসেসিভ হবে। ওকে, পরবর্তী। আচ্ছা, এখানে একটা বিষয় আমাদের রুলস আছে, একটা গ্রামার শিখি। এখানে গ্রামারটা হলো যে প্রপার নাউনকে যদি তুলনা করা হয় তাহলে প্রপার নাউন কিন্তু কমন নাউন হয়। সেক্ষেত্রে প্রপার নাউনের আগে আর্টিকেল বসে, সেইটা মনে রাখবেন। এই যে দেখেন এখানে খেয়াল করি, আমরা প্রপার নাউনকে যখন আমরা তুলনা করব, তখন তুলনা করলে প্রপার নাউনটা অবশ্যই কমন নাউন হয়ে যাবে। সেটা কেমন দেখেন, কাজী নজরুল ইজ দা শেলি অফ বাংলাদেশ। শেলি হচ্ছে ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত পোয়েট, রোমান্টিকিজম। তো নজরুল ইজ দা শেলি, এখানে শেলিকে যখন বলা হবে, শেলি কিন্তু একজন নাম, তো নাম হওয়ার কারণে প্রপার নাউন, কিন্তু এই বাক্যে এটা হচ্ছে কমন নাউন হবে। কেন কমন নাউন হবে দেখেন, প্রথমে আর্টিকেল আছে এবং পরে প্রেপজিশন আছে। এই দেই বা দা প্লাস নাউন, কোন নাউন হয় হোক, প্লাস অফ বা প্রেপজিশন যদি আমরা পাই, তাহলে এই মাঝখানে যে নাউনটা থাকে এটা কিন্তু হচ্ছে কমন নাউন হয়ে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয়। তার মানে প্রপার নাউনও আমরা কমন করতে পারলাম। কিভাবে পেলাম দেখেন, প্রথমে দা ব্যবহার করা হয়েছে এবং পরে প্রিপজিশন অফ ব্যবহার করা হয়েছে, সেজন্যই এটা হচ্ছে কমন নাউন। দেখেন প্রপার নাউনও কমন হয়ে গেল। ওকে, আবার অনেক সময় আমরা প্রপার নাউনের আগে শুধু আর্টিকেল যদি ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু তুলনা বুঝাইতে হবে। যেমন আমি বললাম যে আই সি ইউ আর এ নজরুল, আই সি ইউ আর আ নজরুল। এখানে দেখেন নজরুলের নিচে যদি আন্ডারলাইন দেওয়া হয়, তাহলে নজরুল কি, নজরুলকে কিন্তু নজরুলের গুণগুলো এর মধ্যে দেখা যাচ্ছে।
অর্থাৎ কারো গুণ, কোনো ব্যক্তির গুণ যখন কারো মধ্যে পরিলক্ষিত হবে তাহলে সেটা কমন নাউন হয়ে যায়। সেক্ষেত্রে কমন নাউনের আগে কি বসে? আর্টিকেল বসে। তাহলে সেই প্রপার নাউনের আগে আর্টিকেল বসে সেটা কমন নাউন হয়ে যায়। তাহলে এটা হচ্ছে নজরুল এখানে কমন নাউন এবং তার পূর্বে আর্টিকেল এ বসলো। এই বাক্যে কিন্তু অনেক সময় আর্টিকেলের ব্যবহার দিয়েও প্রশ্ন আসে। এখন আসি আমরা কমন নাউন। এই কমন নাউন বলতে কিন্তু জাতিবাচক, জাতিবাচক। তাহলে জাতি বলতে কি? হিউম্যান রেস, বা এটা মানব জাতিও হতে পারে, যে কোনো জাতি হতে পারে, মানে যে ওয়ার্ডটাকে বললে ওই জাতীয় সবাইকেই বুঝাবে তার মধ্যে, সেটাই হচ্ছে কমন নাউন। সেটা কেমন? আপনি যদি বলেন রিভার, রিভার মানে কি? নদী। নদী মানে পৃথিবীতে যত নদী আছে সব রিভার। তারপরে যদি আপনি বলেন হচ্ছে কান্ট্রি, কান্ট্রি মানে দেশ, দেশ মানে সমস্ত দেশ। এরপরে যদি বলি আমরা বুক, তাহলে বুক যদি আমরা বলি তার মানে কি? বুক মানে বই, যত ধরনের বই আছে। তো সেম ভাবে এখানে দেখেন বয়, গার্ল, এগুলো কিন্তু পরীক্ষায় অসংখ্যবার আছে। রিভার, ওশন, ওশন, তারপরে ক্রিকেটার, ম্যান, সিটি। এভাবে যা একটি শব্দ বলা মানে ওই জাতীয় যত শব্দ আছে সবাইকেই বুঝাবে, তাহলেই সেটা হবে কি? কমন নাউন। তার কমন নাউনের ক্ষেত্রে আরেকটি বিষয় মনে রাখবো, কমন নাউন হচ্ছে বিশাল অংশটা, যার থেকে বড় আর কিছু নাই। যেমন ম্যান যদি আমরা বলি, ম্যান মানে মানুষ, মানুষ মানে এই শব্দটার চাইতে বড় কিছু নাই যে মানুষকে বুঝাবে। বরং আবার প্রপার নাউনে, কমন নাউনের একেবারে ক্ষুদ্র যে বিষয়টা সেটাই কিন্তু হচ্ছে প্রপার নাউন। সেটা কেমন? ম্যান থেকে আমরা যদি বলি রানা, রুনা, এভাবে যখন মানুষের নামগুলো লিখবো তখন কিন্তু একটি একটি বিষয়কে বুঝালো, একটি একটি বিষয়, একেবারে ক্ষুদ্র জিনিস, তখন এটা হলো প্রপার। কিন্তু সেখান থেকে যখন সর্ববৃহৎ অংশটাকে বুঝাবে তখন কিন্তু সেটা হয় কমন নাউন। এখানে কমন নাউনের মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো ওয়ার্ড আছে সেগুলো আমরা দেখবো। অসংখ্যবার এই প্রশ্নগুলোই আসছে, কান্ট্রি আসছে, সিটি আসছে, বয়, বয় গার্ল তো বেশিরভাগ প্রশ্নই আসছে। হ্যাঁ, তারপরে দেখেন হারবার, এরপরে দেখেন ডক্টর, তারপরে আরো বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো বারবার আসছে। রিভার অনেকবার আসছে, মাউথ আসছে। মাউথ কমন নাউন কিনা অনেকেই এটা বলে যে মাউথ কমন নাউন হবে কিনা। মাউথ মানে মুখ, আসলে মুখ মানে কি? মানুষের মুখ, মানে দুনিয়ার সব মানুষের মুখকে বলা হয়েছে, এই জন্যই এটা হচ্ছে কমন নাউন। ওকে, এরপর দেখেন আমি বললাম যে একটু আগেই বলছি বুক, তারপরে পিপল, এরপরে চেয়ার, টেবিল। হ্যাঁ, এগুলো কিন্তু কি? কমন নাউন হিসেবে আসবে। ওয়ার্ডগুলো সুন্দরভাবে আমাদের পড়তে হবে। এরপরে আমরা এক্সারসাইজ গুলো দেখবো, দেখলেই বুঝতে পারবো যে এই ওয়ার্ডগুলোর গুরুত্ব আছে কিনা। দেখেন এখানে বলছে যে আনিতা ইজ আ গুড গার্ল। এখানে গার্লের নিচে আন্ডারলাইন দিয়ে বলা হলো যে গার্লটা কোন পার্টস হয়েছে। দেখেন, অথবা আবার প্রশ্ন আসছে, দেখেন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল। গার্লটা কি? বিসিএস এ আসছে, বিসিএস এ আসা প্রশ্ন মানে অনেক গুরুত্বপূর্ণ। তো এখানে দেখেন এই আনিতা, গার্ল শব্দ দিয়ে প্রাইমারিতে কতবার প্রশ্ন আসছে। এই জন্য আমাদের কি কিন্তু এক্সারসাইজ করতে হবে। বক্সের প্রশ্ন পড়ার সাথে সাথে, টেবিলগুলো, রুলস গুলো পড়ার সাথে সাথে যখন আমরা এক্সারসাইজ করব অবশ্যই আমরা খুব ভালোভাবে জিনিসগুলো আয়ত্তে রাখতে পারবো। ওকে, এরপরে দেখেন রাইট দ্য নেইল ইনটু দ্যাট টেবল। এখানে একটু আগে আমি একটা বিষয় আপনাদের শেখাইলাম যে আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যে শব্দ থাকবে তার মানে সেটা কি হবে? সিএন। সিএন মানে কমন নাউন হবে। আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যে শব্দ থাকবে সেটা কমন নাউন হবে। ওকে, নেইল কিন্তু এমনিতেই হচ্ছে কি নাউন? ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এই বাক্যে এটা হচ্ছে কমন নাউন হিসেবে আসছে কারণ আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে আসছে। ওকে, আবার দেখেন নিচের কোনটি হচ্ছে কমন নাউন। এখানে দেখেন ব্যাংক, ব্যাংক মানে পৃথিবীতে যত ব্যাংক আছে সবগুলোর সমন্বয় বলছে। এমন ওয়ার্ড আমরা বলবো যে ওয়ার্ড দ্বারা সব কিছুকেই বুঝাবে, এটাই হচ্ছে কমন নাউনের বৈশিষ্ট্য। আরো প্রশ্ন এখানে আমাদের আছে, সেট করা অসংখ্য প্রশ্ন আসছে। প্রশ্নগুলো দেখলে আপনাদের কাছে ক্লিয়ার হবে। এজন্য একটা বই আপনারা সাথে রাখবেন, বইটা ধরবেন, আমরা পড়াচ্ছি, সাথে সাথে প্র্যাকটিস করবেন। আপনারা 100 দিনেই আপনাদের বই শেষ হয়ে যাবে, এ টু জেড কয়েকবার করে শেষ করতে পারবো ইনশাল্লাহ। যে এই যে যেমন আমি এখানে নাউন পড়াচ্ছি, আপনারা যখন বইটা ধরবেন, আমি পড়াচ্ছি, বুঝলেন, সাথে সাথে
আনসার টিক দিলেন, কোনটা পাচ্ছেন না, এভাবে যখন টিক দিবেন, যেটা পাচ্ছেন না সেটা প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার যে আমাদের গ্রুপ থাকবে, গ্রুপে দিয়ে যাবেন, আমরা ওখানে তাৎক্ষণিকভাবে সলভ করে দিতে পারবো। ওকে, আমরা এভাবেও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আচ্ছা, পরবর্তীতে কমন নাউন শেষ, এখন আসি আমরা কালেকটিভ নাউন, সমষ্টিবাচক নাউন। তাহলে সমষ্টি বলতে কি? সমষ্টি মানে কোন জিনিসে যে নাউন একই ধরনের ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায়। মানে একটা ওয়ার্ড বললে ওই ওয়ার্ডটা দ্বারা একটা গ্রুপকে বুঝাবে, একটা দলকে বুঝাবে। একটা গ্রুপ বা দলকে যখন বুঝাবে তখন সেটা কি হবে? কালেকটিভ নাউন হবে। দেখেন এখানে বলা হলো আর্মি। আর্মি মানে বাংলাদেশের সব মানুষ কিন্তু আবার আর্মি না, আর্মি মানে কিছু জিনিসের সমন্বয়। তারপরে দেখেন পুলিশ, আর্মি, পুলিশ, নেভি, যাই বলেন না কেন, জুরি মানে বিচারক মন্ডলী। তারপরে কমিটি, বানানটা কিন্তু পরীক্ষায় আসছে। কমিটি অনেকবার প্রশ্ন আসে, কমিটি, COMMITTE, কমিটি। তাহলে কমিটি মানে একটা কমিটিতে কয়জন থাকতে পারে? 10 জন, 20 জন, 15 জন। তারপরে দেখেন আপনার যদি বলে টিম, এখানে আছে দেখেন, টিম, একজন টিমে কয়জন থাকে? 11 জন বা 22 জন, যে ধরনের খেলা থাকবে সে অনুযায়ী টিম থাকবে। আচ্ছা, এখানে আরো একটা বিষয় আপনাদের বুঝাই, সেটা হলো মানে আমি যদি এখানে বলি, ধরেন রানা লিখলাম, রানাকে কি বলা হয়? ম্যান। মানে রানা হচ্ছে একজনের নাম। এই রানা থেকে যখন একটু বেশি করে আমি লিখবো ক্লাস অথবা টিম লিখবো, রানা ধরেন এ খেলোয়াড়, এই হলো ফুটবল খেলে, তো 5 জন রানা মিলে একটা টিম হলো, অথবা 5 জন রানা মিলে একটা ক্লাস হলো। খেয়াল করেন, ক্লাস হলো। এখান থেকে যখন আমরা এদেরকে, ক্লাসে কি থাকে? স্টুডেন্ট। তো স্টুডেন্ট যখন আমি হিসাব করব, তার মানে এটা হচ্ছে কমন নাউন। এই টিম থেকে যখন আমি প্লেয়ার হিসেব করব, কি হিসেব করব? প্লেয়ার, তখন সেটা কিন্তু কমন নাউন। তাহলে খেয়াল করেন, রানা প্রপার নাউন মানে একেবারেই ছোট জিনিসটা, ক্ষুদ্র বিষয়টা, যাকে আর ভাঙানো যায় না। সেখান থেকে যখন কয়েকজন, গ্রুপ, দল, 100, 150, 200, 1000, এরকম সবাইকে না, দুনিয়ার সবাইকে বুঝাবে এরকম না, কিছু বিষয়ের সমষ্টি যখন বুঝাবে তখন সেটা হবে কালেকটিভ নাউন। এবং সর্ববৃহৎ যে বিষয়টা আছে সেটাকে যখন বুঝাবে তখন হচ্ছে সেটা কমন নাউন। ওকে, তাহলে এভাবেই কিন্তু আমরা যদি বুঝি, সহজেই আমাদের বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। সাথে সাথে আমরা প্র্যাকটিস করব। তো এই প্র্যাকটিসে যখন আমরা যাব, আমাদের বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। দেখেন এখানে একটা বিষয় খেয়াল করবেন, এই যে আমাদেরকে কিন্তু ইংরেজি শিখতে হবে, বাঙালিদের মতো নয়, বাংলা মনে করে শিখবো না। কারণ ইংরেজটা আমাদের ভাষা না, এটা কিন্তু ইংরেজদের ভাষা। তার মানে হলো ওদের চিন্তা ভাবনা করেই আমাদের শিখতে হবে। অনেক সময় আমরা এই যে ধরেন যে মানি, আমরা বলি মানি কোন নাউন? কেউ বলে কমন নাউন, কেউ বলে কালেকটিভ নাউন, কেউ বলে আনকাউন্টেবল, কেউ বলে কাউন্টেবল। কিভাবে তারা মনে করে কাউন্টেবল? কিভাবে? যে এইভাবে কাউন্টেবল, যে মানি দ্বারা কি বোঝানো হচ্ছে? মানি দ্বারা কি বুঝাচ্ছে? যে টাকা। টাকা অনেকে ভাবে যে টাকা তো গুনতে পারি, তার মানে এটা হচ্ছে কাউন্টেবল নাউন। কিন্তু আসলেই কি বিষয়টা এইটা? আমাদের মতো চিন্তা করলে তো আমরা ইংরেজি শিখতে পারবো না। অতএব তাদের মতো করে আমাদের কিন্তু বুঝতে হবে। ইংরেজি কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা, এটা বোঝার সক্ষমতা অনেক বড় বিষয়। ওকে, এই জন্য আমাদের দেখতে হবে যে দেখেন প্যানেল অফ স্পিকার্স, আমরা অনেক সময় বলি না যে বক্তা বৃন্দ, তারপরে কর্মচারী বৃন্দ, চোরের দল, নাবিকের দল, খেলোয়াড়ের দল, তার মানে এটা ফ্রেজ। এই ফ্রেজ আকারে কিন্তু আপনাকে চিনতে হবে, এগুলা কালেকটিভ নাউন হিসেবে আসে। যে দেখেন এখানে টিম অফ প্লেয়ার্স, দেখেন প্লেয়ারটা হচ্ছে কমন নাউন, আর অন্যদিকে টিমটা কি কালেকটিভ নাউন। আমরা আবার এটা আমরা এটা মনে করি এরকম, যে এখানে তো আর্টিকেল আসলো এবং পরে প্রেপোজিশন আসছে, ভাই এটা তো ফ্রেজ আকারে আসছে, এটা কিন্তু বাক্যে আসেনি। এটা ফ্রেজ আকারে আসছে এবং বাক্যে আসেনি। এইটার অর্থই কিন্তু এইটা, বক্তা বৃন্দ মানে এ প্যানেল অফ স্পিকার্স।
তারপরে চোরের দল যদি আপনি বলেন, এই যে দেখেন এ গ্যাং অফ থিপস, তা এভাবে যখন আমরা পড়বো, এই যে মাছের ঝাঁক, স্কুল, স্কুল শব্দ মানেই যে স্কুল কলেজ হবে বিষয়টা এমন না, শিক্ষা প্রতিষ্ঠান তা না। স্কুল মানে হচ্ছে ঝাঁক, স্কুল মানে ঝাঁক বুঝাবে। তো তাহলে এইভাবে ফ্রেজ আকারেও কিন্তু আমাদের কালেক্টিভ নাউন বুঝতে হবে। যে যেগুলো এখানে বোল্ড করা আছে এগুলো সব কালেক্টিভ নাউন। তো আমরা যখন এভাবে পড়বো, বুঝে বুঝে পড়বো, ইনশাল্লাহ আমাদের আর সমস্যা হবে না। সাথে সাথে আমরা এক্সারসাইজ গুলো দেখবো। এক্সারসাইজ যদি না দেখি তাহলে কিন্তু ওই পার্টটা বা ওই রুলস অনুযায়ী কিন্তু আমাদের কি গুরুত্ব বাড়বে না। এক্সারসাইজ দেখতে হবে। বিগত সালের প্রশ্ন আমি নিজেও যখন পড়াশোনা করছি, যে তখন দেখেছি যে যে প্রশ্নটা বেশিবার আসছে পরীক্ষায় ওটাকে গুরুত্ব আমরা কিন্তু বেশি দেই, যেটা আসেনি ওটা পড়ার চেষ্টা করি না। তো বিষয়টা এইরকম যে বিগত সালের প্রশ্নগুলো বেজেই কিন্তু প্রশ্নগুলো হয়ে থাকে। তো সেক্ষেত্রে সকল প্রশ্নগুলোই আমাদের বারবার করতে হবে, বুঝে বুঝে করতে হবে। তাহলে এখানে দেখেন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল শব্দটা কতবার প্রশ্ন আসছে। দেখেন বিসিএস এ আসছে, প্রাইমারিতে 13 সালে আসছে এবং 24 সালে প্রশ্ন আসছে। সরকারি শিক্ষক মানে গভর্নমেন্ট হাই স্কুলে 2019 সালে একটা প্রশ্ন হয়েছিল, পরীক্ষা হয়েছে, সেখানেও এই প্রশ্নটা আসছে। তার মানে গবাদি পশুর দল ক্যাটেল, এটা কি তাহলে কালেক্টিভ নাউন। তো এইভাবে দেখেন কতগুলো প্রশ্ন আমাদের প্রাইমারিতে আসছে, প্রাইমারিতে এই জায়গা থেকে কালেক্টিভ নাউন থেকে আসছে। তো এই জন্য প্রশ্নগুলো, এক্সারসাইজ গুলো আমাদেরকে বেশি বেশি পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে। খালি তাড়াহুড়া না, আমরা অনেক সময় তাড়াহুড়া করি, আমরা মনে করি তাড়াহুড়া করলেই মনে হয় চাকরি হবে। না, তাড়াহুড়া চাকরির নাম কিন্তু অনেক ধৈর্য। শুনেন, ঘাম না ঝরাইলে কখনো সফল হওয়া যায় না। আপনি যত ঘাম ঝরাবেন, সেটা যেহেতু আপনি চাকরির বাজারে নামছেন, আসছেন, অতএব আপনাকে সেই চিন্তা করে আপনাকে আহ আগাইতে হবে। আর যদি মনে করেন যে আপনি পরিশ্রম করতে পারবেন না, পরিশ্রম আপনার দ্বারা সম্ভব না, পরিশ্রম আহ আপনি ঘুম প্রিয়, আরাম প্রিয়, আপনি মোবাইল প্রিয়, তাহলে ভাই আপনার দ্বারা এই রাস্তা নয়, আপনার দ্বারা এইটা না। ঘাম ছড়াইতে হবে। জব পেতে হলে আপনারা যারা প্রাইমারির জন্য প্রাইমারি চাকরির জন্য যারা পরিশ্রম করছেন বা উদ্যোগ নিছেন, বা তার যাদের টার্গেট যে শিক্ষক হওয়া, প্রাইমারি শিক্ষক হওয়া অথবা নিবন্ধনে, ঘাম ঝরাইতে হবে, বস হতে হবে। আর বস না হলে সফল হওয়া যাবে না। হয় বস হন, না হলে এই রাস্তা ছেড়ে দেন। এই রাস্তায় থাকতে হলে, চাকরি পেতে হলে আপনাকে ঘাম ঝরাইতে হবে, কষ্ট করতে হবে, রাত জাগতে হবে, পরিশ্রম করতে হবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কমাইতে হবে। যার বন্ধু কম সেই কিন্তু তাড়াতাড়ি সফল হতে পারে, আর আপনি এত বন্ধু নিয়ে আপনার দ্বারা চাকরি সম্ভব না। এজন্য এই বিষয়গুলো ক্লিয়ার হবেন ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আনকাউন্টেবল, সরি, কালেকটিভ নাউন গুলো আমরা দেখে নেব এখান থেকে। আমাদের বইটা বাজারে খুব দ্রুতই আসছে, পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী, এখানে কিছু বিষয় আমাদের খেয়াল করতে হবে। কালেকটিভ নাউন যদি গ্রামারে আমরা দেখি কালেকটিভ নাউনের, তাহলে কালেকটিভ নাউন কিন্তু সাধারণত সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। কিন্তু কালেকটিভ নাউন যদি নিজেদের মধ্যে ডিভাইডেড হয়, নিজেরাই ডিভাইডেড হয়ে গেল, তাহলে কিন্তু কালেকটিভ নাউন কি করে, প্লুরাল ভার্ব গ্রহণ করে। সেটা কিভাবে দেখেন, অনেক সময় টিমটা কালেকটিভ নাউন, খেলাধুলা করতে করতে ভাগ হয়ে গেল, ডিভাইডেড হয়ে গেল। তো তার মানে সেক্ষেত্রে কি হয়, কালেকটিভ নাউনটা প্লুরাল ভার্ব গ্রহণ করে। ডিভাইডেড যদি বুঝায়, ডিভিশন যদি বুঝায়, তাহলে কালেকটিভ নাউন প্লুরাল ভার্ব গ্রহণ করে থাকে। এখানে আমরা সেই কথাটাই বোঝানোর চেষ্টা করছি যে কমিটি বা জুরি সমজাতীয় কিছু বিষয়ের সমন্বয়ে গঠিত হয়, সুতরাং এইগুলো কালেকটিভ নাউন। আচ্ছা, কালেকটিভ নাউন কমিটি এবং জুরি এর সদস্যরা যখন সিদ্ধান্ত গ্রহণে ঐকমত্য পৌঁছে তখন সিঙ্গুলার ভার্ব হয়। কিন্তু সিদ্ধান্ত গ্রহণে যদি ঐকমত্য হয় নাই বুঝায়, তার মানে কি, নিজেরা জুরি, বিচারকের দল, একটা বোর্ডে 5 জন বিচারক আছে, একজনের ফাঁসির পক্ষে রায় দিল, আর একজন দিল হচ্ছে খালাস, আর 2 জন দিল হচ্ছে ফাঁসি, এরকম যদি হয় তার মানে কি, ডিভাইডেড হয়ে গেল। সেক্ষেত্রে ভার্বগুলো আমাদের প্লুরাল করতে হবে। ওকে, এখন আসি
অনেক গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে ম্যাটেরিয়াল নাউন থেকে কারেকশন হিসেবে প্রশ্ন আসে, খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা, বিসিএস এ অনেকবার কারেকশন হিসেবে আসে। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন আসলে বলতে কি বোঝায়? আমরা অনেক সময় ম্যাটেরিয়াল নাউন দ্বারা আমরা মনে করি যে বস্তুবাচক জিনিসগুলোই মনে হয় ম্যাটেরিয়াল নাউন, যেমন মনে করি কি চেয়ার, টেবিল, ফ্যান, লাইট, এগুলো ইত্যাদি ইত্যাদি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আসলেই কি ম্যাটেরিয়াল নাউন? না। ভালো করে বুঝবেন, ম্যাটেরিয়াল নাউন মানে কোন বস্তুর মূল উপাদান হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তার মানে বস্তুর উপাদানই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। বস্তুর উপাদান কেমন? বস্তুর উপাদানটা কেমন? দেখেন, চেয়ার, চেয়ারটা কি দিয়ে তৈরি? অবশ্যই কাঠ দিয়ে। উড, তাহলে চেয়ারটার মূল উপাদান কি? কাঠ, উড। তাহলে উডটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর অন্যদিকে চেয়ার, টেবিলটা কি নাউন? কমন নাউন। তাহলে এই ক্ষেত্রে আপনারা একটা বিষয়ে মনে রাখেন যে মূল উপাদানটা, কোন বস্তুর মূল যে উপাদান আছে, মেইন উপাদান আছে, সেই উপাদানটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এবং সেই উপাদান থেকে যে বিষয়টা তৈরি হয়ে আসলো সেটা হচ্ছে কমন নাউন হবে। খেয়াল করেন, যদি আমি এই পেনটাকে হিসেব করি, এটা হলো প্লাস্টিক, ধরেন প্লাস্টিক, তার মানে কি মূল উপাদান হচ্ছে প্লাস্টিক, তাহলে প্লাস্টিক হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর ম্যাটেরিয়াল প্লাস্টিক থেকে কি তৈরি হয়েছিল? কলম, তার মানে এটা হচ্ছে কি নাউন? কমন নাউন। তো এখানে ঠিক তাই দেওয়া আছে, দেখেন খেয়াল করেন, সিলভার, রূপা, আয়রন, এটা মূল উপাদান, কিন্তু কটন এই মূল উপাদান, দ্য ডায়মন্ড, মিল্ক, পেন। তো মূল উপাদানটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর সেখান থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কমন নাউন। এই ক্ষেত্রে একটা বিষয় দেখেন, বিসিএস এ প্রায় প্রশ্ন আসছে, এই প্রশ্নটা অনেকবার আসছে, আমরা একটু পরেই দেখব, তারপরে এখানে দেখাচ্ছি। আচ্ছা, মূল উপাদান যেটা সেটা হচ্ছে, আমি এখানে লিখলাম পেপার ইজ মেড ফ্রম উড। তো প্রিয় শিক্ষার্থী, এটা কারেকশন হিসেবে কিন্তু পরীক্ষা আসছিল। এখানে দেখেন, পেপার আর উড, উড হচ্ছে মূল উপাদান। কাগজটা কি দিয়ে তৈরি হলো? অবশ্যই কাঠ থেকে। তাহলে কাঠটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এটা হচ্ছে মূল উপাদান, সেখান থেকে কি তৈরি হয়ে আসলো? পেপার। পেপার এই ক্ষেত্রে হচ্ছে কমন নাউন। আর যদি পেপার থেকে বুক হয়, ভালো করে বুঝেন, পেপার থেকে যদি আমরা বুক পাই, তাহলে এই বুক কিন্তু সেক্ষেত্রে হচ্ছে কমন নাউন, আর পেপার হচ্ছে কিন্তু ম্যাটেরিয়াল নাউন এই ক্ষেত্রে। আর যদি পেপার থেকে, মানে পেপার থেকে বুক হলো, আবার পেপার হলো কোথার থেকে? উড থেকে, সেই ক্ষেত্রে উড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর পেপার হচ্ছে কমন নাউন। আচ্ছা, এই ক্ষেত্রে একটি বিষয় আমাদের শিখতে হবে, জানতে হবে, সেটা হচ্ছে কোন বস্তুতে যখন মূল উপাদানটি দেখা যদি যায়, যদি মূল উপাদানটি দৃশ্যমান হয়, বোঝা যায় যে এটা কি দিয়ে তৈরি, তাহলে সেক্ষেত্রে প্রিপজিশন আমরা অফ ব্যবহার করব। আর যদি দেখি মূল উপাদানটা দেখা যাচ্ছে না, পরিবর্তন হয়ে আসছে, রূপের পরিবর্তন হয়েছে, তখন সেটা হচ্ছে ফ্রম হবে। দেখেন, উড মানে হচ্ছে কাঠ, কাঠ থেকে কিন্তু পেপার হলো, যেই কাগজে আমরা লিখি, বই তৈরি করি, তাহলে এই উড থেকে পেপার হলো, পেপারে কিন্তু কাগজ মানে কি কাঠ দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না যে কি দিয়ে তৈরি। তার মানে কি, এটা বিভিন্ন ভাবে রূপান্তর হয়ে মেডিসিন দিয়ে ডাইজেস্ট করে কিন্তু এ পর্যায়ে আসছে, সেজন্য পেপার হচ্ছে কমন নাউন। আর সেক্ষেত্রে প্রিপজিশন হলো, প্রিপজিশন কি হলো? ফ্রম হয়েছে। আর মূল উপাদান হচ্ছে উড, আর উডটা হচ্ছে এক্ষেত্রে ম্যাটেরিয়াল নাউন। আর অন্যদিকে যদি আমরা পেপার থেকে বুক নিয়ে আসি, দেখেন বইয়ে কিন্তু কাগজ আছেই, বইয়ে কি আছে? কাগজ আছে। তাহলে কাগজ যেহেতু দেখা যাচ্ছে আছেই, সেজন্যই এটা এক্ষেত্রে প্রিপজিশন হবে অফ। ওকে, আমরা এক্সারসাইজ গুলো দেখি, এক্সারসাইজ গুলো দেখলেই বুঝতে পারবেন। দেখেন এখানে, দা রিং ইজ মেড অফ গোল্ড, দেখেন মূল উপাদান, মূল উপাদান হচ্ছে রিংটা কি দিয়ে তৈরি? গোল্ড দিয়ে, স্বর্ণ দিয়ে রিং তৈরি, হাতে যে রিং পরানো হয়। তাহলে এই রিংটা কমন নাউন, আর এটা কি হচ্ছে? ম্যাটেরিয়াল নাউন। আর এখানে প্রিপজিশন অফ কেন আসলো? দেখেন, স্বর্ণ কিন্তু রিংটাতে দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে। আপনি নোসপিন যেটা পরেন, আপুরে যারা পরে, মা বোনেরা যারা পরেন, তাহলে স্বর্ণ দিয়ে যেটা তৈরি হয়, এখানে অফ হবে, কারণ স্বর্ণটা দেখাই যাচ্ছে। তো এটা রূপ পরিবর্তন হয়নি, শুধু আকারটা পরিবর্তন হয়েছে, তার মানে এক্ষেত্রে প্রিপজিশন হবে অফ।
এক্ষেত্রে কিন্তু প্রিপজিশনের ব্যবহারও এখানে থাকে। তাহলে এখানে গোল্ড চাওয়া হয়েছে, তার মানে অবশ্যই ম্যাটেরিয়াল নাউন। তো সেম ভাবে আয়রন ইজ আ ইউজফুল মেটাল, এখানে আয়রন তার মানে কি লোহা, লোহা তার মানে ম্যাটেরিয়াল নাউন। তাহলে কোন বস্তুর মূল উপাদান কি? ম্যাটেরিয়াল নাউন। সেখান থেকে যেটা তৈরি হয়ে আসলো সেটা হচ্ছে কমন নাউন। তাহলে এইভাবে যখন আমরা এক্সারসাইজ করব, পড়বো, বুঝবো, অবশ্যই ইনশাল্লাহ আমাদের আর কোনো সমস্যা হবে না। তো অ্যাবস্ট্রাক্ট নাউন আমি আগেই আপনাদের পড়াইছি, তারপরও এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আপনারা ওয়ার্ডগুলো শিখে নেবেন। ওয়ার্ডগুলো যেগুলো দেখেন সবগুলোতেই কিন্তু সাফিক্স যুক্ত আছে, সাফিক্স যুক্ত যতগুলোই আছে, অথবা অর্থ নাউনের মতো বুঝাইছে। লাভ মানে ভালোবাসা, কিছু ভার্ব আছে যেগুলো নাউন এবং ভার্ব উভয় হিসেবে বসে, তার মধ্যে এই যে লাভ, তার মধ্যে কি লাভ, কাইন্ডনেস, তারপরে দেখেন বিউটি, তারপরে ফেল্ট, ইয়থ, এগুলো সবগুলোই হচ্ছে কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কোনগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন? গুরুত্বপূর্ণ যে অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো আছে যেগুলো বারবার প্রশ্ন আসছে সেগুলো আমাদের দেখে নিতে হবে, বুঝতে হবে। তো আমরা যখন এভাবে এগুলো আসলে এগুলো কিন্তু 2-4 বার করে যখন অর্থ সহ বুঝে বুঝে পড়া যাবে তখনই কিন্তু বিষয়টা ক্লিয়ার হবে। এগুলো গ্রামারের ভিতর না, এগুলো হচ্ছে মুখস্থ আইটেমের মধ্যে পড়ে। এগুলো হচ্ছে ওয়ার্ড স্টোর, এগুলো ওয়ার্ডগুলো বুঝে বুঝে আপনাকে অর্থ সহ পড়তে হবে, তখন আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হবে। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন কোথা থেকে আসছে, কোন কোন প্রশ্ন আসছে খেয়াল করেন। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন দেখেন, আপনি যখন সহজে বুঝতে পারবেন। দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউনগুলো বিভিন্ন পার্টস অফ স্পিচ থেকে নাউন হয় সেগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। অন্যান্য পার্টস অফ স্পিচ থেকে নাউন হয় মানে কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা ছিল হাই, কি ছিল? হাই, হাই থেকে হাইট করলাম, তার মানে অ্যাবস্ট্রাক্ট নাউন হলো। ঠিক আছে, এরপরে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে দেখেন উত্তরে, এই যে লং, লং ছিল অ্যাডজেক্টিভ, সেখান থেকে করা হলো লেন্থ, তার মানে ছিল এক পার্টস অফ স্পিচ, বানাইলাম আর একটা পার্টস অফ স্পিচ। তাহলে যেই ওয়ার্ডটা বিভিন্ন পার্টস অফ স্পিচ থেকে নাউন হয় সেটাই কিন্তু হয় কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে এখানে বলা হলো কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন, আমরা জানি এইচ ও ও ডি থাকলে, হুড থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, ম্যানহুড। ট্রুথ মাস্ট প্রিভেইল ইন দ্য লং রান, এখানে দেখেন ট্রুথ, টিএইচ, ট্রু, ট্রু শব্দ ছিল, ট্রু কি ছিল? অ্যাডজেক্টিভ ছিল, সেখান থেকে কি হলো? ট্রুথ, কি হলো? ট্রুথ হয়েছে। ওয়াইজডম, দেখেন ওয়াইজ মানে জ্ঞানী, ওয়াইজডম মানে প্রজ্ঞা, প্রজ্ঞা, এটাও যেমন অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার স্ট্রেংথ, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন দেখেন, হাই, হাইট অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে ফরগিভনেস, ফরগিভনেস, এরপরে স্লাভ, স্লেভারি, এগুলা কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে অসংখ্য প্রশ্ন আসছে, তো এগুলো সবগুলো কিন্তু বিগত সালের প্রশ্ন, এবং দেখেন প্রাইমারিতে আসা প্রশ্ন। প্রাইমারি প্রশ্নগুলো আমরা শুরুতে দিয়েছি, আপনাদের দেখানো হয়েছে যে কোনগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে। দেখেন এখান থেকে কতগুলো প্রশ্ন আসছে, 9 থেকে শুরু করে দেখেন 26 পর্যন্ত অ্যাবস্ট্রাক্ট নাউনের প্রশ্ন আসছে। তাহলে 9 থেকে 26 কতগুলো প্রশ্ন আসছে, তার মানে এগুলো বুঝে বুঝে পড়তে হবে। এগুলো দেখেন অন্যান্য চাকরি পরীক্ষায় আসছে। হ্যাঁ, আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট ভার্ব থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন, ভার্ব থেকে কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়? যেগুলো ভার্ব ছিল, অ্যাডভাইস, এসি থাকলে কিন্তু ভার্ব, আর সিই থাকলে নাউন, এবং সেটা আনকাউন্টেবলের মধ্যেও পড়ে। ওকে, এভাবে আমরা বুঝতে পারবো আর কি। আচ্ছা, কম্পাউন্ড নাউন সম্পর্কে আমাদের আরেকটা কথা দেখি। কম্পাউন্ড মানে কি? যৌগিক নাউন, যৌগিক, তার মানে একটা শব্দ না, একের অধিক, দুইটা শব্দ, দুই বা ততোধিক শব্দ এসে যখন নাউনের মতো বুঝাবে, নাউন বুঝাবে, তাই কিন্তু হচ্ছে কি? তাই হবে কি? কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউনের গঠনটা দেখে, নাউন এবং নাউন মিলে কম্পাউন্ড নাউন হয়। বেডরুম, বেড একটা নাউন, রুম আর একটা নাউন, দুইটা মিলে আছে। ওয়াটার ট্যাঙ্ক, এগুলো তো আমরা জানি। মোটর সাইকেল, এগুলো কিন্তু জানি, তার মানে এগুলা কম্পাউন্ড নাউন। এরপরে দেখেন অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। সফটওয়্যার আমরা জানি, গ্রিন হাউস, এগুলো আমরা জানি, এগুলো পড়ছি, তার মানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলেও কি হয়? কম্পাউন্ড নাউন হয়। তারপরে জেরান প্লাস নাউন, জেরান এবং নাউন মিলে নাউন হয়, জেরান প্লাস নাউন মিলে কি হয়? নাউন
কম্পাউন্ড নাউন হয়। দেখেন ওয়াশিং মেশিন, আপনারা মানে জানেন না ওয়াশিং মেশিন, যে মেশিনে কি করা হয়, ওয়াশ করা হয়। তাহলে তার মানে কি, প্রথমে কি আছে, ভার প্লাস আইএনজি জেরান, পরে আর একটা নাউন, মানে দুইটা মিলে যখন নাউন হয়েছে। রিডিং রুম, যদি বলেন রিডিং রুম, স্লিপিং রুম, ড্রয়িং রুম, এগুলো কোন নাউন? এগুলো হচ্ছে কম্পাউন্ড নাউন। অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব মিলেও কি হয়, কম্পাউন্ড নাউন হয়। ড্রাই ক্লিনিং। তারপর দেখেন পাবলিক স্পিকিং, নাউন প্লাস জেরান মিলে কি হয়, আবার নাউন হয়। দেখেন সাইড, তার সাথে কি আছে, সিইং, ট্যাক্সি ড্রাইভার। তারপরে খেয়াল করেন নাউন প্লাস ভার্ব মিলেও কি হয়, কম্পাউন্ড নাউন হয়। রেইনফল, তারপরে ট্রেন স্টপিং। এরপরে দেখেন অ্যাডভার্ব প্লাস নাউন মিলেও কি হয়, কমন নাউন হয়। অনলুকার। তারপরে দেখেন ভার্ব প্লাস নাউন মিলে কি হয়, নাউন হয়। ভার্ব এবং নাউন মিলেও নাউন ফ্রেজ হয়, মানে কম্পাউন্ড নাউন হয়। নাউন ভার্ব প্লাস নাউন মিলেও কম্পাউন্ড নাউন হয়। এবার ভার্ব প্লাস অ্যাডভার্ব মিলেও কি হয়, কম্পাউন্ড নাউন হয়। দেখেন এখানে খেয়াল করেন এই প্রশ্নগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যে হেয়ার ব্রেশ, এটা প্রশ্নটা আসছে। হেডমাস্টার, এগুলো পরীক্ষায় আসছে, এগুলো থেকেও কিন্তু প্রায় প্রশ্ন আসে। দেখেন কেমন করে প্রশ্ন আসছে আমি দেখাচ্ছি। দেখেন প্রশ্ন আমাদের এখান থেকে 2-3টা প্রশ্ন আসছে, তো এখান থেকেও আমাদের পড়তে হবে। সোজা কথা হলো এমন কোন টপিকস আমাদের বাদ যাবে না যেখান থেকে প্রশ্ন আসেনি প্রাইমারি, বাট আসতে পারে। কোথা থেকে প্রশ্ন আসবে এটা তো বলা যায় না, বলতে পারি না। সেজন্যই আমাদের করতে হবে কি, সব বিষয়ে আমাদের জ্ঞান থাকতে হবে। সোজা কথা হলো আমাদের বস হতে হবে। যারা যারা ইংরেজি শিখতে চান, মানে যারা যারা জব পেতে চান, জব পাওয়ার আকাঙ্ক্ষা যাদের, প্রাইমারিটা আপনারা বেস্ট একটা অপশনে রাখতে পারেন। কারণ একই সাথে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট হাই স্কুলের সার্কুলার আসার সম্ভাবনা আছে। সেই সাথে এনটিআরসি সার্কুলার হতে যাচ্ছে, হয়তো বা আগামী মাসে দিতে পারে। তো সব মিলিয়ে শিক্ষক হওয়ার একটা বিশাল সুযোগ কিন্তু আপনার সামনে হাতছানি দিচ্ছে। তো এই সুযোগটাকে লুফে নিন, সুযোগটাকে কাজে যদি না লাগান তাহলে কিন্তু পরে আফসোস করতে হবে। এজন্য সময়গুলোকে কাজে লাগান, সময়গুলোকে কাজে লাগালেই কেবল সফল হওয়া যায়। ওকে, এখন যদি আমরা আসি নাম্বারে, নাম্বার মানে হচ্ছে কি, সংখ্যা। নাম্বার বলতে কি বোঝায়, সংখ্যা। এই নাম্বারটা হচ্ছে 2 প্রকার, সংখ্যাটাকার প্রাণী বা বস্তুর সংখ্যা, এটাই তো নাম্বার। আচ্ছা, নাম্বার হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, যেটা এক বচন, বাংলায় যাকে বলা হয় এক বচন। আবার আরেকটা হচ্ছে কি প্লুরাল নাম্বার, যেটা একের অধিককে বুঝাবে, সেটাই হচ্ছে বহু বচন। তো এই জন্য আমাদের নাম্বার এবং নাম্বারগুলো জানতে হবে। নাম্বার কেন জানবো জানেন, নাম্বার না জানলে আমরা অনেক সময় ভার্বের সাথে আমরা কিন্তু গুলায়ে ফেলি। অনেক সময় দেখেন, খেয়াল করেন, একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দেই। আমি যদি এখানে লিখি গোস, আবার এখানে লিখলাম পেন্স, কোনটি সিঙ্গুলার এবং কোনটি প্লুরাল? এখানে দেখেন এস আসছে, আবার এখানেও এস আসছে। আমরা মনে করি যে এক্ষেত্রে মনে রাখেন, লিখে রাখতে পারেন বা আপনারা শিখে নেন, ভার্বের সাথে এস বা ইএস থাকলে সেটাকে সিঙ্গুলার ধরবো আমরা। কোনো ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হলে সেটা সিঙ্গুলার ধরবো। আর অন্যদিকে নাউনের সাথে এস ইএস থাকা মানে সেটা হচ্ছে প্লুরাল। আবার দেখেন, খেয়াল করেন, নাউনের সাথে এস ইএস থাকলে সেটা কি হবে, প্লুরাল হবে। কিন্তু ভার্বের সাথে এস ইএস থাকলে সেটা কি হবে, প্লুরাল হবে। তো যেমন এখানে দেখেন ভার্ব হচ্ছে গো, সেখান থেকে গোস করলাম। আবার দেখেন ফেন শব্দটাকে কি করলাম, ফেন্স। এটা হচ্ছিল ভার্ব, তার মানে সিঙ্গুলার। আবার এটা ছিল নাউন, তার মানে এটা হচ্ছে প্লুরাল। তাহলে নাউনের সাথে এস ইএস থাকলে প্লুরাল হবে, আবার ভার্বের সাথে এস ইএস থাকলে সেটা কি হবে, সিঙ্গুলার হবে। তো পার্সন গুলোকে যদি আমরা সিঙ্গুলার প্লুরাল হিসাব করে একটু শিখে নেন, অনেকেই একটা মানে বুঝতে পারে না, অনেকেরই সমস্যা থাকতে পারে, সবার না। সেক্ষেত্রে শিখে নেন যে পার্সন, ফার্স্ট পার্সন কি, আই উই, ইউ ইউ, আই উই,
এবং আই ইউ মানে আই উই হচ্ছে ফার্স্ট পারসন, আই উই, আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, উই হচ্ছে সাবজেক্টিভ, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। এরপরে দেখেন সেকেন্ড পারসন কি, ইউ, ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমরা, ভালো করে মনে রাখবেন। ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, ইউ হচ্ছে সাবজেক্টিভও হতে পারে, ইউ হচ্ছে অবজেক্টিভও হতে পারে। তাহলে ইউ যেমন সিঙ্গুলার, আবার ইউ তেমনি প্লুরাল, শুধু অর্থের পার্থক্য আছে। ওকে, তারপরে দেখেন হি সি এবং ইট, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। হি সি ইট এবং মানুষের নামগুলো যদি থাকে, কিন্তু না মানুষের নাম তো আর প্লুরাল হবে না। আচ্ছা, তাহলে হি সি ইট এগুলোর অবজেক্টিভ হচ্ছে হিম হার এবং ইট ইটেই। আর প্লুরাল কি ফর্ম, দে, প্লুরাল ফর্ম হচ্ছে দে। তাহলে হি সি ইটের প্লুরাল ফর্ম হচ্ছে কিন্তু দে। এটা পরীক্ষা প্রশ্ন কিন্তু এটা আসছিল যে হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দে, তার মানে দে কার প্লুরাল, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ইট, ইটের প্লুরাল কোনটা, তাহলে দে। এটা প্রশ্ন আমরা জানি, একটা প্রশ্ন আসছিল পরীক্ষায় এরকম যে দে সিঙ্গুলার না প্লুরাল, সেজন্য আমাদের ওই জিনিসগুলো শিখে নিতে হয়, প্রাইমারিতে আসছে। তাহলে দে হচ্ছে প্লুরাল ফর্ম কার, হি সি, এবং ইটের প্লুরাল ফর্ম হচ্ছে দে। এটা কিন্তু পরীক্ষায় আসছিল, অবজ্ঞা করবেন না, অবহেলা করবেন না, কারণ যেটা অবহেলা করবেন সেইটাই আপনার জন্য কাল হয়ে যাবে দেখবেন। আচ্ছা, আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন আপনারা লিখে রাখতে পারেন। আনকাউন্টেবল নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলো সবসময় সিঙ্গুলার হয়, এগুলো সব সময় সিঙ্গুলার, এগুলোর কোনো প্লুরাল ফর্ম নেই, এগুলোর কোনো প্লুরাল ফর্ম নেই, এগুলোর সাথে কখনো এস বাই এস হয় না। যদি এস বাই এস দিতেও চান তখন অন্য অর্থ প্রকাশ করবে, যেমন ওয়াটার, ওয়াটার হচ্ছে পানি, এটা কিন্তু প্লুরাল হয় না, কিন্তু যদি আপনি ওয়াটারের সাথে ওয়াটার্স করেন তখন হয় জলাশয়, কিন্তু অর্থের পরিবর্তন ঘটে। তো এখানে দেখেন যে নাউনগুলো সবসময় সিঙ্গুলার হয়, যেমন ইনফরমেশন, আনকাউন্টেবল নাউন হিসেবে অসংখ্যবার আসছে, নিচের কোনটি আনকাউন্টেবল নাউন, ফার্নিচার, সিনারি, স্কেনারি বা সিনারি, তাহলে দেখেন এগুলো হচ্ছে কি সিঙ্গুলার নাউন। পোয়েট্রি, পোভার্টি, মানি, ব্যাগ, ব্যাগ এন্ড ব্যাগেজ, লাগেজ, অ্যাডভাইস, ওয়ার্ক, হেয়ার, অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন, বুঝতে পারছেন কিনা, এগুলো সব আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন মানেই সিঙ্গুলার ভার্ব, আনকাউন্টেবল নাউন মানেই সিঙ্গুলার হবে, এগুলোর কখনো প্লুরাল হয় না। অ্যাডভাইস কখনো অ্যাডভাইসেস হয় না, অ্যাডভাইস কখনো কি হয় না, অ্যাডভাইসেস হয় না। এস করে প্লুরাল করবেন না। আপনি বললেন যে আমি ফার্নিচার কিনলাম, আমি অনেকগুলো ফার্নিচার কিনলাম, তার মানে কি, আই হ্যাভ বট, আই হ্যাভ বট কি বলে যে টু ফার্নিচার্স, না, বা ফার্নিচার্স এরকম বলা যাবে না, করাও যাবে না, শুধু করতে হবে কি যা আছে তাই থাকবে। ওকে, এগুলোর সাথে কখনো এস বাই এস হয় না, এরা কখনো প্লুরাল হয় না, এগুলো সব সময় সিঙ্গুলার থাকে। যেমন প্রশ্ন দেখেন, দেখেন গুরুত্বপূর্ণ প্রশ্ন, হুইচ ওয়ান ইজ অলওয়েজ ইউজড অ্যাজ সিঙ্গুলার, কোনটি সব সময় সিঙ্গুলার হিসেবে বসছে, দেখেন প্রাইমারিতে আসা প্রশ্ন। ব্রেড, দেখেন খেয়াল করেন। তারপরে এখানে দেখেন উই নিড টু বাই সাম নিউ ড্যাশ, অপশনে দেখেন ফার্নিচার্স, ফার্নিচার, ফার্নিচার, এটা ভুল, এমনিতেই ভুল, ওয়ার্ড হিসেবে ভুল, ফার্নিচার্স ইএস করছে, তার মানে দেখেন ফার্নিচার আনকাউন্টেবল, আনকাউন্টেবলের সাথে কখনো এস ইএস হবে না, আনকাউন্টেবলের সাথে কখনো কি হবে না, এস বা ইএস হবে না। আলহামদুলিল্লাহ, আমার ছেলেও আমার সাথে অনলাইনে ক্লাস করতেছে। আচ্ছা, হুইচ ওয়ান ইজ প্লুরাল, দেখেন খেয়াল করেন, তাহলে অপশনে এগুলো সব কিন্তু সিঙ্গুলার অর্থ দিচ্ছে, তার মানে নান অফ দিস, এগুলো কখনো প্লুরাল হয় না। ঠিক সেম ভাবে যখন আমরা এইভাবে বুঝে বুঝে পড়বো, সব উত্তর আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, কিছু নাউন আছে যেগুলো প্লুরালের মতো দেখা যায়, প্লুরালের মতো দেখা যায় কিন্তু সিঙ্গুলার। কিছু নাউন আছে যে নাউনগুলো দেখতে প্লুরালের মতো কিন্তু সিঙ্গুলার। তো ইনিংস অনেকবার আসছে, ইনিংস বা নিউজ, দেখেন নিউজ শব্দটা দেখেন, পলিটিক্স, গ্যালোস, অপটিক্স, বুঝতে পারছেন কিনা, মামস, তো এগুলো অনেক, ইথিক্স, ইনিংস অনেকবার প্রশ্ন আসছে, কিন্তু আসলে এগুলো দেখতে প্লুরালের মতো হলেও
এগুলা সবসময় সিঙ্গুলার অর্থে ব্যবহার হয় এবং সিঙ্গুলার এগুলা পুল্লার দেখলে কি হবে, এগুলা নাম দিয়ে কিছু হবে না, এটা কাজে পরিচয়। দেখেন প্রশ্ন কতবার আসছে, তাহলে প্রশ্নগুলোর সাথে আমাদের পরিচয় থাকতে হবে, প্রশ্নগুলো পড়তে হবে, দেখতে হবে, বুঝতে হবে। আবার দেখেন কিছু দেখতে কিছু সিঙ্গুলারের মতো হলে এগুলো প্লুরাল অর্থ দেয়। মানে কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো, এই শব্দগুলো, এই নাউনগুলো সিঙ্গুলারের মতো দেখতে বাট প্লুরাল অর্থ দেয়। তার মানে এগুলো প্লুরাল হিসেবে কাউন্ট হয়। তার মানে এগুলো কি হবে, প্লুরাল হিসেবে কাউন্ট হয়। এরিস্টোক্রেসি, দেখেন এরিস্টোক্রেসি, পিপল অনেকবার প্রশ্ন আছে, পুলিশ, জেন্ট্রি কত অনেকবার আসছে। দেখেন এখানে খেয়াল করলে আমরা বুঝবো যে বিভিন্ন সালের প্রশ্ন আসছে কিনা, বিগত সালের প্রশ্নগুলো দেখলে আমাদের ক্লিয়ার হবে। তাহলে কিছু ওয়ার্ড আছে যেগুলো সিঙ্গুলারের মতো মনে হলেও এগুলো আসলে প্লুরাল অর্থ দেয়। আচ্ছা, আর কিছু ওয়ার্ড আছে যেগুলো সবসময় প্লুরাল হয়। সেম ভাবে কিছু শব্দ আছে যেগুলো সবসময় সিঙ্গুলার, আবার কিছু শব্দ আছে যেগুলো সবসময় প্লুরাল অর্থ প্রকাশ করে। সেরকম এখানে দেখেন শব্দ, দেখেন এই যে সবসময় প্লুরাল হয় এমন কিছু নাউন এখানে দেখেন যে দুটি অংশ নিয়ে তৈরি যন্ত্র, দুটি অংশ। দেখেন সিজর্স মানে কাঁচি, কাঁচির কয়টা অংশ থাকে বলেন, দুইটা অংশ থাকে। তাহলে দুইটা অংশ দিয়ে যেটা আছে সেটা হচ্ছে কি হয়, এগুলো সবসময় প্লুরাল হবে। আবার কয়েকটা পোশাকের নাম যেগুলো পোশাক অর্থে থাকে, পোশাকের জন্য থাকে। এরপরে অন্যান্য কি কি আছে যেগুলো হচ্ছে শব্দগুলো দেখতে প্লুরালের মধ্যে, মানে ওয়ার্ডগুলো দেখলেও এগুলো সবসময়, এই ওয়ার্ডগুলো সবসময় কি হবে, প্লুরাল অর্থে ব্যবহার হবে, এগুলো সিঙ্গুলার ফর্ম হবে না। আচ্ছা, আবার দেখেন কিছু শব্দ আছে যেমন এই বিসিএস এ আসছে, গত শুক্রবারের বিসিএস এ, শুক্রবারের বিসিএস এ নিচের কোনটি সবসময় প্লুরাল হয়, এরকম একটা প্রশ্ন মনে হয়েছিল, ক্যানন। দেখেন এই প্রশ্নটাই আসছে। তার মানে এই শব্দগুলো যেগুলো সবসময় সিঙ্গুলার এবং প্লুরাল উভয় অর্থেই একই থাকে, এরা কখনো পরিবর্তন হয় না। আপনি এটা সিঙ্গুলারের অর্থে যদি সিঙ্গুলার বাচক শব্দ ব্যবহার সামনে হয় তার মানে এগুলো তখন সেক্ষেত্রে প্লুরাল অর্থ দেবে। আর যদি দেখেন যে না এগুলো পূর্বে সিঙ্গুলার অর্থই আছে তার মানে সিঙ্গুলার, প্লুরালের শব্দ ব্যবহার হয়েছে তার মানে প্লুরাল সেক্ষেত্রে। ওকে, তার মানে এগুলো আসলে বাক্যে ওভাবে আসবে না, ওয়ার্ড হিসেবেই আসে এগুলো। যে একটা ওয়ার্ড দিয়ে বলা হলো নিচের কোনটি কোনটি সিঙ্গুলার এবং প্লুরাল উভয় অর্থে ব্যবহার হচ্ছে। যেমন ডাইস, এটা 47তম বিসিএস এ আসছে, 47তম বিসিএস এটা আসছে, আবার 49তম বিসিএস এ কেন আসছে। তো এগুলো কিন্তু আমাদের জানতে হবে, বিসিএস এর প্রশ্ন মানে আরো বেশি গুরুত্বপূর্ণ। দেখেন এখানে দেখেন যে আইডেন্টিফাই দ্য ওয়ার্ড রিমেইন সেম ইন প্লুরাল ফর্ম, নিচের কোনটি সিঙ্গুলার প্লুরাল একই থাকে। দেখেন এই দেখেন গত শুক্রবারের প্রশ্ন, এই যে গত শুক্রবার 47 বিসিএস এর প্রশ্ন, দেখেন 44তম বিসিএস এর প্রশ্ন আসছে, 49তম বিসিএস, 42তম বিসিএস, এখান থেকে কতগুলো প্রশ্ন আসছে দেখেন, 41 বিসিএস, 40 বিসিএস, আর এই 47 বিসিএস ডাইস। তার মানে বিসিএস এর প্রশ্ন কিন্তু আমাদের যে কোনো চাকরির ক্ষেত্রে মাস্ট কমন। তাহলে মাস্ট কমন হচ্ছে বিসিএস এর প্রশ্ন। এজন্য বিসিএস এর প্রশ্নগুলো বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে। ওকে, আচ্ছা, সিঙ্গুলারের শেষে ইউএম থাকলে সেটা প্লুরাল, তাহলে প্লুরাল করার সময় ইউ এর পরিবর্তে আ ব্যবহার করে এটাকে প্লুরাল করা যায়। তার মানে হলো দেখেন যে সকল ওয়ার্ডের শেষে ইউএম আছে তাহলে ইউএম কে আমরা কেটে দেব, তুলে দেব, দিয়ে সেই জায়গায় এ ব্যবহার করব। অ্যাজেন্ডাম, দেখেন অ্যাজেন্ডা, দেখেন খেয়াল করেন সবগুলো শেষে কি আছে ইউএম, তাহলে ইউএম কে তুলে দেব, দিয়ে এ ব্যবহার করব। ডাটা, ডাটাম অসংখ্যবার আসছে, হ্যাঁ। তারপরে ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়া অসংখ্যবার আসছে। মিডিয়াম, মিডিয়া কতবার প্রশ্নগুলো আসছে। স্পেকট্রাম, স্পেকট্রা অসংখ্যবার আসছে। তার মানে এগুলো আমাদের ওভাম, ওভা, ওভা, হ্যাঁ, এভাবেই আমাদের করতে হবে, বুঝে বুঝে আগাইতে হবে। এক্সারসাইজ গুলো আমরা খেয়াল করি, দেখেন সিঙ্গুলার ফর্ম অফ ডাটা, ডাটা হচ্ছে প্লুরাল, এর সিঙ্গুলার কি ডাটাম, ডাটা, ডাটাম। দেখেন 19তম প্রাইমারি সহকারী শিক্ষক নিবন্ধনে শিক্ষকে আসছে। তারপরে 22-এ আসছে, দেখেন নিচের কোনটি প্লুরাল ফর্ম, নিচের কোনটি প্লুরাল ফর্ম, দেখলেই বুঝতে পারবো। কিন্তু এই জন্য আমাদের পড়তে হবে, বুঝতে হবে।
আচ্ছা, সিঙ্গুলার শেষে যদি যে সকল নাউনের শেষে আমরা আইএস পাবো, আইএস যদি পাই, সে আইএস কে উঠিয়ে দেব, আইএস কে উঠিয়ে দিয়ে সেই জায়গায় ইএস আমরা যুক্ত করব। আবার বলছি, দেখেন, যে সকল নাউনের শেষে আমরা আইএস পাবো, কি পাবো? আইএস, সে আইএস কে তুলে দিয়ে আমরা ইএস যুক্ত করব। সেটা কেমন দেখেন, খেয়াল করেন। অ্যাক্সিস, অ্যাক্সিস, ইএস যুক্ত করলাম। অ্যানালাইসিস, আইএস আছে, তার মানে ইএস করলাম। বেসিস, বেসিস। এরপরে দেখেন এই সিনপসিস, সিনপসিস, এভাবেই এভাবেই ওয়েসিস, ওয়েসিস, অনেকবার প্রশ্ন আসছে। এ দেখেন ক্রাইসিস, ক্রাইসিস, এভাবে আমাদের পড়তে হবে, বুঝতে হবে। তাহলে সিঙ্গুলার শেষে যদি আবার আমরা ওয়াই থাকে, ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াই এর পরিবর্তে আই এবং ইএস যুক্ত হয়। মানে হলো কোন শব্দের শেষে যদি আমরা ওয়াই পাই, আবার দেখেন কোন শব্দের শেষে যদি আমরা ওয়াই পাই, ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে, এটা হচ্ছে কনসোনেন্ট বিটা, তাহলে ওয়াইটাকে আই দ্বারা পরিবর্তন করব এবং সাথে ই এর যুক্ত করব। তাহলে বেবি, বেবিস, লেডি, লেডিস, এভাবে বেবি, বেবিস, লেডি, লেডি, সিটি, সিটিস। আচ্ছা, প্রশ্ন দেখেন, খেয়াল করেন নিচের কোনটি সিঙ্গুলার? দেখেন একটু আগে আমরা দেখলাম আইএস আছে, পুলার করার জন্য ইএস যুক্ত করতে হবে। তাহলে ওটা নিবন্ধনও আসছে, প্রাইমারিতে কয়েকবার আসছে, এবং অন্য অন্য চাকরির প্রশ্নগুলো আমরা দেখলে বুঝতে পাবো। এরপরে দেখেন কোন নাউনের শেষে যদি এফ অথবা এফ ই থাকে, কি বললাম, কোন নাউনের শেষে যদি আমরা এফ অথবা এফ ই থাকে, তাহলে তার পরিবর্তে আমরা ভিইএস যুক্ত করব। এফ অথবা এফ ই কে উঠিয়ে দিয়ে আমরা কি করব? ভিইএস যুক্ত করব। সেইটা কেমন দেখেন, ওয়াইফ, এই এফ অথবা এফ ই টা উঠিয়ে দিলাম, দিয়ে কি হলো? ভিইএস যুক্ত হলো। নিফ, নিফস, লিফ, লিভস, প্রশ্ন অনেকবার আসছে। কার্ভ, কার্ভস, ভিইএস। লাইফ, লাইফস, এভাবে। তো এভাবে আমাদের প্রশ্নগুলো দেখেন। লিভস মানে কি? লিভ মানে পাতা, এখানে লিভস, তার মানে এখানে খেয়াল করেন প্রশ্ন আসছে। এগুলোই এভাবেই প্রশ্ন আসতে পারে এবং আসার সম্ভাবনা আছে। এজন্য বুঝে বুঝে পড়তে হবে, মনে রাখতে হবে। কোন নাউনের শেষে, কোন সিঙ্গুলার নাউনের শেষে যদি এফ থাকে, তার পূর্বে ভাউয়াল থাকলে আমরা কি করব? সেটা কি করব দেখেন, কনসোনেন্ট থাকলে আমরা ইএস করি। তাহলে কোন শব্দের শেষে যদি আমরা ও পাই, তাহলে ও থাকলে ইএস যুক্ত করব। ভালো করে বুঝেন, কোন নাউনের শেষে যদি আমরা ও পাই, তাহলে ও শেষে মানে ইএস যুক্ত করব, হয়ে গেল। পটেটো, কার্গো, দেখেন কার্গোস, পটেটোস, হ্যাঁ, টমেটো, টমেটোস, ইকো, ইকোস, হ্যাঁ, হিরো, হিরোস, এভাবে সিঙ্গুলার থেকে আমরা প্লুরাল করতে পারবো। আচ্ছা, এখানে একটু ব্যতিক্রম হলো যে শব্দের শেষে কি আছে? ও আছে, বাট তার আগে কনসোনেন্ট থাকা সত্ত্বেও ব্যতিক্রম হিসেবে এগুলোর সাথে কি হবে? শুধু এজ যুক্ত করে আমাদের প্লুরাল করতে হবে। শুধু এজ যুক্ত করে কি করতে হবে? প্লুরাল করতে হবে। ভাইয়া আসেন একটু, যে আসেন এখানে।
দেওয়া হয়েছে আমি বুঝতেছি না তো। ও ঠিক আছে, ওকে, হয়ে গেছে ক্লাস তো। হ্যাঁ শেষ করলেন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা মোটামুটি নাউন এবং নাম্বার শেষ করলাম। নাউনের কাউন্টেবল এবং আনকাউন্টেবল বিষয়গুলো টপিকসটা আমরা এরপরে শেষ করব ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আমাদের এই আজকের ক্লাসটা এনজয় করলেন তারা আসলে এই ভিডিওটা শেয়ার করে রাখবেন। যারা, যেহেতু আমাদের ক্লাসগুলো ফ্রি ক্লাস, যারা আমাদের ক্লাসগুলোতে পার্টিসিপেট করে নাই বা জানে না তারাও জেনে নিতে পারবে। আর আমাদের এই যে ক্লাসটা হলো, এই ক্লাসটার উপর ইনশাল্লাহ রাত 11টার সময় একটা এক্সাম হবে। অর্থাৎ প্রতিদিন যে ক্লাসটা হবে সেই ক্লাসটা যদি মনোযোগ সহকারে আপনারা করেন তাহলে কোনো ধরনের পরবর্তীতে আমাদের ম্যাটেরিয়াল বা বই পড়া ছাড়াই আপনি সেই পরীক্ষাগুলো ভালো করতে পারবেন। আর এভাবে যদি আপনি 3টা মাস লেগে থাকেন, শুধু প্রাইমারি না, যদিও প্রাইমারির বই বলতেছি আমরা, কিন্তু দেখবেন যে সকল কম্পিটিটিভ এক্সামের ভালো ভালো প্রশ্নগুলো কিন্তু আমরা সংযুক্ত করে দিয়েছি, তাহলে সেই পরীক্ষাগুলো আপনারা অবশ্যই ভালো করতে পারবেন। তো সে কারণে আমরা আপনাদের রিকোয়েস্ট করব আমাদের বইটা সংগ্রহ করতে, পাশাপাশি আমাদের যে অ্যাপের মধ্যে একটা সাবস্ক্রিপশন নেবেন পরীক্ষা দেওয়ার জন্য। কারণ হলো আমাদের অ্যাপটা পরিচালনা করতে বেশ কিন্তু ভালো একটা অ্যামাউন্ট টাকা প্রতি মাসে ব্যয় হয়। তো এই কারণে ক্লাসগুলো আমাদের সব ফ্রি থাকবে, শুধু পরীক্ষা দেওয়ার জন্য একটা সাবস্ক্রিপশন আপনারা নেবেন, যাতে করে আমরা আমাদের এই কার্যক্রমটা খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। আগামীকালকে ক্লাস নেবেন যিনি, তার নাম হলো নাহিদ আল মুনতাকিম। তিনি অ্যাডমিন ক্যাডার, তিনি ফিজিক্সের ক্লাস নেবেন, অর্থাৎ ফিজিক্সের খুব ধামাকা ক্লাস আগামীকাল ইনশাল্লাহ পাচ্ছেন। এরপরের দিন ম্যাথ ক্লাস হবে, এভাবে টানা 3 মাস ধরে ঠিক রাত 8টার সময় আপনারা ক্লাসগুলো উপভোগ করতে পারবেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।